আসসালামু আলাইকুম এভরিওয়ান। সকলকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে আজকে আমাদের অনলাইন ওয়েবিনার প্রোগ্রামটিতে জয়েন করার জন্য। আমি আজকে আপনাদের সাথে হাসনাইন আছি, আমাদের ইন্টারটিভ অপারেশনস এবং বিজনেস ডেভেলপমেন্ট টিমের থেকে আছি আজকে আপনাদের সাথে হোস্ট হিসেবে। তো আপনারা সকলে জানেন আজকে আমাদের ওয়েবিনারের টপিকটি হচ্ছে ফ্রি ওয়েবিনার অন কেপিআই মাইন্ডসেট, অ্যানালাইটিক্স এন্ড ড্যাশবোর্ড উইথ এক্সেল। তো আজকে আমাদের সাথে আমাদের এই ওয়েবিনার প্রোগ্রামে আমাদের সাথে ইনস্ট্রাক্টর হিসেবে আছেন মোহাম্মদ মেহনার স্যার। তিনি একজন মাইক্রোসফট সার্টিফাইড ট্রেনার এবং তিনি বর্তমানে কাজ করছেন কান্ট্রি হেড অফ অ্যাডমিন এন্ড এইচআর আমার আম, আমার বাংলাদেশ লিমিটেডে তিনি আছেন বর্তমানে। সো আমরা সরাসরি আজকে আমাদের ওয়েবিনার প্রোগ্রামটি চলে যাবো আর কি। তো বর্তমানে আমাদের যে সিকোয়েন্সটা আমরা সাজিয়েছি সেটা হচ্ছে শুরুর দিকে আমাদের অনারেবল স্যার যিনি আছেন তিনি তার এন্ড থেকে যেসব আজকে ওয়েবিনার টপিক আছে সেটা কভার করবেন। পরবর্তীতে আমরা আমাদের শেষের দিকে একটা কিউএনএ সেশন রাখবো। আপনাদের আজকের ওয়েবিনার থেকে যদি কোনো জিজ্ঞাসা থাকে বা কোনো কোশ্চেন থাকে, ডাউটস বা কোয়েরিজ থাকে, সেটা আপনারা সলভ করে নিয়ে যেতে পারবেন শেষের দিকে কিউএনএ সেশনে। ঠিক না, মাইক আনমিউট করেও বলতে পারেন কিংবা চ্যাট বক্সে আপনার কোশ্চেন ড্রপ করতে পারেন। এছাড়াও ওয়েবিনার চলাকালীন সময় আমরা চেষ্টা করব আপনাদের জন্য চ্যাট বক্স ওপেন রাখার জন্য, যেন আপনারা যদি কোনো কোয়েরি থাকে সেটা তখন ড্রপ করে রাখতে পারেন। বাট চেষ্টা করবো যে আমরা ফোকাসটা ধরে রাখার জন্য ওয়েবিনারের জন্য আমরা ফ্লোরটা ধরে রাখি। সেক্ষেত্রে সকলের মনোযোগ আশা করছি এবং কোঅপারেশন আশা করছি। তো আজকে আমরা ওয়েবিনারটা শুরু করবো এখন, আর কোনো ডিলে না করে সরাসরি আমাদের ইনস্ট্রাক্টর স্যার আছেন, রূপম স্যারকে ফ্লোর দিয়ে দিচ্ছি। স্যার শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? জি, জি থ্যাংক ইউ ভেরি মাচ। জি, আই আমি থিঙ্ক স্যার আমরা আমি শুরু করতে পারি। কি জি, অডিবল? রাইট, ওকে, ইয়েস, গ্রেট। ইউর অডিবল। ওকে, একজন হাত তুলেছেন শুরুর দিকে, আমি দেখতে পাচ্ছি নাজমুল হাসান। সো আই থিঙ্ক ওটা তার কি মিস্টেকেনলি কোনো কোয়েশ্চেন? করেছেন। ওকে, আমরা চ্যাট বক্স এবং মাইক আপাতত হচ্ছে কি বলে গেল। ওকে, নাজমুল ভাই আপনি যদি কোনো কোশ্চেন করতে চান করতে পারেন, আদারওয়াইজ আমরা শুরু করে দিতে পারি। জি, আসসালামু আলাইকুম। জি জি ভাই, ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম, বলেন। আমি শর্ট করে বলি, সেটা হচ্ছে যে আজকের যে ক্লাসের যে টাইমে এটা কি কোনো রেকর্ডিং হবে নাকি হচ্ছে রেকর্ডিং ছাড়াই আমরা কন্টিনিউ জি করবো জি, আজকে? এটা এটা হচ্ছে একটা রেকর্ডিং হচ্ছে, আপনার সুবিধা হতে খেয়াল করেছেন যে রেকর্ডিং আমরা অন করেছি। তো আপনারা যারা জয়েন করেছেন তারা, আমি পরের দিকে একটা প্রসেস দিব, একটা ফর্ম দেওয়া হবে, ফর্মটা ফিল আপ করে ফেলবেন এবং রেকর্ডিংটা পরবর্তীতে আপনাদেরকে পাঠিয়ে দেওয়া হবে এবং পরবর্তীতে রেকর্ডিংটা পাবেন আর কি। এটাই প্রসেস। শিওর শিওর, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ। ওয়ালাইকুম আসসালাম। রূপম স্যার আমরা শুরু করতে পারি তাহলে। ওকে, গ্রেট। সো আসসালামু আলাইকুম এন্ড আ ভেরি গুড ইভিনিং সবাইকে। আমরা আজকে কথা বলবো হচ্ছে কেপিআই নিয়ে, এবং এই কেপিআইটাকে আসলে এক্সেলে কিভাবে আমরা ভিজুয়ালাইজ করতে পারি, সো দ্যাট আমার কেপিআই গুলো আমরা দেখতে পারি, এবং সাথে সাথে ওইটার থেকে আমার যেই ডিসিশন নেয়ার, কারণ আমরা কেপিআই মনিটর করব এই কারণেই যেন ওইটা থেকে সঠিক ব্যবসায়িক সিদ্ধান্ত নিতে পারি, রাইট? সো আমরা ওই জায়গাটাই দেখব। সো একটা পার্ট থাকবে যে আমরা বোঝার চেষ্টা করব যে কেপিআই জিনিসটা কি, এবং কেপিআই আসলে আমাদেরকে কিভাবে সহায়তা করে ব্যবসায়, এবং এই কেপিআই গুলা আমরা আসলে যে টুলটা নিয়ে আজকে কথা বলো, এক্সেল, ওই এক্সেলে কিভাবে আমি প্রেজেন্ট করতে পারি যেন এটা আসলেই আমার যে ব্যবসার আহ, সার্বিক অবস্থা, সেই সার্বিক অবস্থা তুলে ধরতে পারে, এবং সেটা থেকে আমি সঠিক ব্যবসায়িক সিদ্ধান্ত নিতে পারি যেন ব্যবসায় আমার কন্ট্রিবিউশনটা আরো ভালো হয় এবং ব্যবসায়ের গ্রোথটা ভালো হয়, রাইট? সো আমি যেহেতু চ্যাট বক্স ওপেন আছে, আমি আপনাদের কাছেই জানতে চাইবো যে আপনাদের মতে কেপিআই, অ্যাপার্ট ফ্রম ইটস ফুল ফর্ম যে কি পারফরমেন্স ইন্ডিকেটর, আপনারা আসলে কেপিআই শব্দটার সাথে কি কি জিনিস রিলেট করতে পারেন? এটা হয়তো আপনি একটা শব্দে লিখতে পারেন যে কেপিআই বলতে আপনি এইটা বুঝেন, অথবা আপনি চাইলে একটা ফুল সেন্টেন্সও লিখতে পারেন। আমি জাস্ট আপনাদের কাছ থেকেই শুনতে চাই, আপনারা তো আজকের ওয়েবিনারটাতে কেপিআই সম্পর্কে জানার জন্য এবং কেপিআই কিভাবে ভিজুয়ালাইজ করা যায় ওইটার জন্য এনরোল করেছেন। সো আপনাদের মতে কেপিআই জিনিসটা কি? সো যদি চ্যাট বক্সে লিখেন, একটা ওয়ার্ডে লিখতে পারেন, একটা সেন্টেন্সে লিখতে পারেন, হোয়াট এভার ইউ লাইক। আচ্ছা, একজন লিখছেন ইটস এন ইন্ডিকেটর সিস্টেম, পারফরমেন্স মেজারমেন্ট, কি পারফরমেন্স ইন্ডিকেটর, হ্যাঁ, পারফরমেন্স মেজারিং ইউনিট, রাইট?
আলমগীর অলরেডি জানেন যে উনি নিজেই কেপিআই নিয়ে ক্লাস করান, সো অলরেডি জানেন যে কেপিআই কি জিনিস। ওকে, সো ওকে, ইয়েস, কি পারফরমেন্স ইন্ডিকেটর, আমি জানি যে ইটস কি পারফরমেন্স ইন্ডিকেটর ফুল ফর্ম, বাট আপনারা কি বুঝেন আসলে কোন শব্দটা দিয়ে? একজন বললেন পারফরমেন্স, একজন বললেন ইন্ডিকেটর, স্কিল মেজারমেন্টের কথা একজন বলছেন, কম্পারিজন বিটুইন আউটপুট এন্ড এক্সপেক্টেড আউটপুট। আচ্ছা, আউটপুট এন্ড এক্সপেক্টেড আউটপুট, ওকে। আউটপুট দিয়ে বুঝাচ্ছেন যে অ্যাকচুয়াল আউটপুট ভার্সেস এক্সপেক্টেড আউটপুট। ওকে, বেঞ্চমার্কিং টুল, ওকে, খুব সুন্দর শব্দ। কেপে ইজ এ ডিসিশন মেকিং টুল। হুম হুম, ওকে। হুম হুম, key indicator to achieve the business goal. Okay, fantastic. Business goal. সো মোটামুটি অনেকেই অনেক কিছু বলেছেন, রাইট? আমি এদিকে মেজারমেন্টের কথা শুনলাম, এদিকে বেঞ্চমার্কের কথা শুনলাম, এদিকে আউটপুট, একজন বলছেন অ্যাকচুয়াল আউটপুট ভার্সেস এক্সপেক্টেড আউটপুট, রাইট? আরেকজন বলছেন বিজনেস গোল অ্যাচিভ করার যে ইন্ডিকেটর গুলা আছে সেই ইন্ডিকেটর গুলা। সো আপনারা যে যেইভাবে এক্সপ্লেইন করেছেন এটাই আসলে কি পারফরমেন্স ইন্ডিকেটর। তার মানে আপনার ধরেন একটা গাড়ির ড্যাশবোর্ডে যখন আমি তাকাই, ড্যাশবোর্ডে আমি দেখতে পারি যে ওই জায়গায় একটা একটা না অনেকগুলো ইন্ডিকেটর থাকে। ওইদিকে স্পিডে, কত স্পিডে আমি গাড়িটা চালাচ্ছি, কতটুকু ফুয়েল কনজাম্পশন হয়েছে বা কতটুকু ফুয়েল আমার বাকি আছে, গাড়ির ইঞ্জিনের পারফরমেন্স কেমন, সেই জিনিসগুলো দেখতে পারি। গাড়ির ব্যাটারিতে কোনো সমস্যা আছে কি নাই সেই জিনিসগুলো দেখতে পারি, এবং সেইটার উপর বেস করেই কিন্তু আমি সিদ্ধান্ত নেই। যদি আমি ওভার স্পিডে কোনো একটা রোডে চলি, ওই জায়গায় যদি স্পিড লিমিট থাকে, তার মানে আমাকে স্পিডটা ওই লিমিটের মধ্যে চালাতে হবে, ওইটা আমি বুঝতে পারি যে আমার স্পিডের কাটা যদি গাড়িতে বেড়ে যায়, রাইট? আমার তেল নিতে হবে কি নিতে হবে না, ওইটা আমি কিন্তু ফুয়েলের যেই মিটারটা আছে ওই ফুয়েলের মিটার থেকেই কিন্তু বুঝতে পারি। তেমন ভাবে ব্যবসায়ের কিছু ইন্ডিকেটর থাকে, ব্যবসায়ের কিছু পারফরমেন্স ইয়ার্ডস্টিক থাকে, যেটার উপর বেস করে আমরা ধরে নিই যে ব্যবসা কি ভালো করছে নাকি ব্যবসা ভালো করছে না। সে ফর ইনস্ট্যান্স, আমি যদি বলি যে আমি আমার সেলস নিয়ে কথা বলছি, সো সেলস এর পারফরমেন্স ইন্ডিকেটর কি হতে পারে? অবশ্যই রেভিনিউ, আমি কতটুকু রেভিনিউ মেক করছি, আমার যেই টার্গেট গুলো আছে, লাইক মান্থলি টার্গেট হতে পারে, ইয়ারলি টার্গেট হতে পারে, কোয়ার্টারলি টার্গেট হতে পারে, ওই টার্গেট অনুযায়ী আমি আসলে কতটুকু সেলস করেছি, সেটা আমার একটা পারফরমেন্স ইন্ডিকেটর। যে আমি রেভিনিউ টার্গেট করেছি এত, আমি রেভিনিউটা ঠিকভাবে মেনটেন করতে পারছি কিনা, রাইট? এটা হতে পারে প্রোডাক্ট মিক্স, আমার প্রোডাক্ট মিক্সটা কি আসলে ঠিক আছে কিনা, যে প্রোডাক্ট মিক্স করে আমার রেভিনিউটা করার কথা, ওই ওইভাবে আমি প্রোডাক্ট মিক্স করছি কিনা, রাইট? এটা হতে পারে যে আমার নিউ কাস্টমার অ্যাকুইজিশন হচ্ছে কি হচ্ছে না, এটা হয়তো আমার ব্যবসার একটা স্ট্র্যাটেজি যেটা আমাকে অ্যাচিভ করতে হবে ব্যবসা গ্রো করানোর জন্য। সো এটা একটা পারফরমেন্স ইন্ডিকেটর। সো পারফরমেন্স ইন্ডিকেটর হচ্ছে এমন একটা জিনিস, বা কি পারফরমেন্স ইন্ডিকেটর হচ্ছে এমন একটা জিনিস যেইগুলা আসলে আমাকে ব্যবসায় দিক নির্দেশনা দেয়, ব্যবসা কি ভালো করছে খারাপ করছে ওই মুহূর্তে আমাকে ওই ইন্ডিকেটর গুলা এই ধারণাটা দেয়, এবং ওইটার উপর বেস করে আমি সিদ্ধান্ত নেই যে এই পারফরমেন্স ইন্ডিকেটরটা কি আমাকে আরো ইমপ্রুভ করতে হবে আর ইমপ্রুভ করতে হবে না। সো আপনারা যেটা বলেছেন ইউর অ্যাবসলিউটলি কারেক্ট। এখন যদি আসি যে আমরা এই পারফরমেন্স ইন্ডিকেটর গুলাকে দেখতেছি একটা ড্যাশবোর্ডে, যদি আমি আপনাদেরকে জিজ্ঞেস করি যে ড্যাশবোর্ড বলতে আসলে আপনারা কি বুঝেন? একদম প্লেন এন্ড সিম্পল একটা ড্যাশবোর্ড। যেভাবে ওয়ার্ডে লিখেছেন অর সেন্টেন্সে, ইউ ক্যান রাইট চ্যাট বক্সে।
আমাকে কি শুনতে পাচ্ছেন? আমি কি অডিবল? হ্যালো? এক্সট্রিমলি সরি, আই থিঙ্ক আমাদের ইনস্ট্রাক্টর যিনি আছেন তার এন্ড থেকেই টেকনিক্যাল কোনো ইস্যু হয়েছে বা তার ইন্টারনেট জড়িত কোনো ইস্যু হয়েছে। আমরা একটু অপেক্ষা করি, নাথিং টু ওয়ারি অ্যাবাউট। আমরা একটু অপেক্ষা করি, উইদিন 1 or 2 minutes আমরা হোপফুলি স্যারকে ব্যাক পাবো। টিল দেন সবাই আমাদের সাথে কানেক্টেড থাকেন, আমরা পসিবল শুরু করে দিচ্ছি। আমাকে কি শুনতে পাচ্ছেন সবাই? একটু যদি কাইন্ডলি বলতেন। জি স্যার, আপনাকে শোনা যাচ্ছে। আই ওকে। গেস একটু আমার নেটওয়ার্কের জন্য ইস্যু হয়েছিল। জি। জি জি, আমার নেটওয়ার্কে নাই, অ্যাকচুয়ালি আমার হেডফোনটাতে ইস্যু হয়েছিল। ওকে, আই এম এক্সট্রিমলি সরি। নো ওয়ারিস স্যার, আই থিঙ্ক আমরা কন্টিনিউ করতে পারি স্যার। জি জি, শিওর। সো আমি আপনাদেরকে বলছিলাম যে ড্যাশবোর্ড বলতে আপনারা কি বুঝেন। সো একজন লিখেছেন ওয়ান শট ম্যানেজমেন্ট ম্যাট্রিক্স, ইনফরমেশন যেটা খুব ইজিলি ভিজুয়ালাইজ করা যায়। হ্যাঁ? তারপর ড্যাশবোর্ড বলছেন আই ক্যান ভিউ দ্য পারফরমেন্স অফ অল প্যারামিটারস অ্যাট এ গ্ল্যান্স। এবং এক্স্যাক্টলি ড্যাশবোর্ড হচ্ছে তাই। আপনি একটা পেজে আপনার ব্যবসায় সম্পর্কে বা আপনার কোনো ডিপার্টমেন্টের পারফরমেন্স সম্পর্কে যা কিছু জানতে চান সেই সব কিছু অ্যাভেলেবল থাকে একটা ড্যাশবোর্ডে, রাইট? সো আমরা আজকে ওই জিনিসটা নিয়ে কাজ করব, সিন্স ইউ অলরেডি হ্যাভ এন ওভারভিউ অফ কেপিআই এবং ড্যাশবোর্ড। সো আমরা যেটা করব, অ্যাকচুয়ালি আমাদের বিজনেস ডেটাকে কিভাবে এক্সেল যে টুলটা আছে সেই টুলটা দিয়ে প্রপারলি ভিজুয়ালাইজ করতে পারি ওই টেকনিকগুলো শিখব। ঠিক আছে? সো আমি আমার যে স্ক্রিনটা আছে এই স্ক্রিনটা শেয়ার করছি। যদি আপনার স্ক্রিনটা দেখতে পান কাইন্ডলি আমাকে একটু বলবেন যে স্ক্রিনটা ভিজিবল। চ্যাট বক্সে লিখলেই হবে। ওকে, ফ্যান্টাস্টিক। সো আমি এই ফাইলটা অলরেডি আপনাদেরকে শেয়ার করেছি। ফাইলটা হয়তো আপনারা ওপেন করতে পারেননি। ওপেন করার জন্য আপনাদেরকে এই পাসওয়ার্ডটা এন্টার করতে হবে। পাসওয়ার্ড ইজ ইওর পাসওয়ার্ড, সবকিছু স্মল লেটার্সে হবে। ওকে। সো আমরা আজকে যেই ড্যাশবোর্ডটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে
পিজা প্লেস সেলস ড্যাশবোর্ড, মানে সেলসের একটা ড্যাশবোর্ড নিয়ে কাজ করব। সো একটা ড্যাশবোর্ড নিয়ে যখন আমরা কাজ করব, ড্যাশবোর্ড করার আগে কিছু কিছু জিনিস আমাদেরকে অবশ্যই জেনে নিতে হবে। সো কি কি জানতে হবে, এটার একটা শর্ট ওভারভিউ আমি দেওয়ার চেষ্টা করেছি। যেমন আমি কার জন্য আসলে এই ড্যাশবোর্ডটা তৈরি করছি, এটা হতে পারে একটা, আমি আমার ডিপার্টমেন্টের পারফরমেন্স মনিটর করার জন্য ড্যাশবোর্ডটা তৈরি করেছি। সো এটাতে অনেক এলাবোরেশন থাকবে, অনেক ডিটেইলড ইনফরমেশন থাকবে ওই ড্যাশবোর্ডটাতে। কিন্তু আপনি যদি আপনার এমডি বা সিইও ওনার জন্য কোনো ড্যাশবোর্ড তৈরি করেন, তাতে কি অত ডিটেল দেওয়ার দরকার আছে? তাতে অত ডিটেল দেওয়ার দরকার নেই। সো উনি জানতে চান আপনার টপ লাইনে পারফরমেন্স গুলা কিরকম হচ্ছে, সেই ইনফরমেশন গুলা। সো আমাকে চিন্তা করে নিতে হবে আমি কার জন্য আসলে ড্যাশবোর্ডটা তৈরি করছি। তো এটা ড্যাশবোর্ড তৈরি করার ক্ষেত্রে অবশ্যই প্রথমত মাথায় নিয়ে আসতে হবে। দ্বিতীয়ত হচ্ছে, আপনি যেই ডেটা নিয়ে ড্যাশবোর্ড তৈরি করবেন, ওই ডেটা সম্পর্কে আপনাকে সম্যক একটা ধারণা থাকতে হবে। এখন যদি আমরা আমাদের ডেটাতে চলে যাই, আমাদের ডেটাতে দেখেন আমরা পিজা সেলস নিয়ে কথা বলছি। সো পিজা সেলসে যেই জিনিসটা আছে, ইনফরমেশন গুলো, অর্ডার ডিটেলস আছে, এদিকে অর্ডার আইডি আছে যেটা হচ্ছে ইউনিক, পিৎজা আইডি আছে। পিৎজা আইডিটা বেসিক্যালি পিৎজার যেই ধরনের টাইপ, ওই টাইপটাকে ইন্ডিকেট করার জন্য তৈরি করা। দেন পিৎজার একটা নাম আছে, ক্যাটাগরি আছে, সেটা কোন ধরনের পিৎজা, এটা কি চিকেন পিৎজা, ভেজি অর ক্লাসিক অর সুপ্রিম। হ্যাঁ, এই পিৎজাতে কি কি ইনগ্রেডিয়েন্টস আমরা ইউজ করেছি, পিৎজার সাইজ কি কি অর্ডার করা হয়েছে, যেই সাইজের পিৎজা অর্ডার করা হয়েছে বা যেই পিৎজাটা অর্ডার করা হয়েছে ওই অর্ডারে আসলে প্রাইসটা কত। দেন এদিকে বলা আছে যে যে অর্ডার করেছেন সে কতগুলা কোয়ান্টিটি অর্ডার করেছেন এবং কোন ডেটে করেছেন, কোন টাইমে করেছেন। তো আপনাকে এই ডেটাগুলা জানা থাকতে হবে যে আপনার যে ডেটা নিয়ে কাজ করছেন ওই ডেটা আসলে কি কি ইনফরমেশন আপনাকে প্রোভাইড করতে পারে, এবং এই ইনফরমেশনটাকে ইউজ করে আপনি আসলে ড্যাশবোর্ডে কি কি জিনিস দেখাতে পারেন। ঠিক আছে, সো ড্যাশবোর্ডে কি কি জিনিস দেখাতে পারি, ওই জায়গাটায় আমি আসছি। তারপরে যদি যাই, আপনার কেপিআই এবং ম্যাট্রিক্স গুলা আপনাকে ডিফাইন করতে হবে। সো আমি যেটা করেছি ফর মানে কুইক ইন্ট্রোডাকশন, যেহেতু আমরা আজকে খুব বেশি সময় পাবো না, আমি জাস্ট কিছু আপনাদেরকে টিপস এন্ড ট্রিক্স দিব। সো আমি আপনাদেরকে ড্যাশবোর্ডের দুইটা ডেমো নিয়ে এসেছি দেখানোর জন্য। সো ধরেন এগুলো হচ্ছে আমার কেপিআই, যেগুলো দিয়ে আমি বুঝতে পারবো যে আমার সেলসের পারফরমেন্স কিরকম হচ্ছে। প্রথমত দেখতে পাচ্ছি টোটাল কাস্টমার নাম্বার, আমার কাস্টমারের বেস কতটুকু, টোটাল কতটুকু সেলস হয়েছে সারা বছরে, টোটাল কোয়ান্টিটি কত সেল করেছি, টোটাল অর্ডার কত হয়েছে, ওই অর্ডার থেকে কতগুলা কোয়ান্টিটি এসেছে, এটা আমি মেজার করতে পারছি। অ্যাভারেজ পিৎজা পার অর্ডার কতগুলা ছিল, কাস্টমার পার মান্থ আমি কতটুকু পেয়েছি, কাস্টমার পার ডে আমি কতটুকু পেয়েছি, এই ইন্ডিকেশন গুলা কিন্তু আমি এদিকে পেয়ে যাচ্ছি, যেটাতে আমি বুঝতে পারছি যে আসলে আমার ব্যবসায়িক পারফরমেন্স কিরকম। আমি যদি এই কাস্টমার নাম্বারটা বাড়াই তাহলে কি আমার রেভিনিউ বাড়বে নাকি রেভিনিউ বাড়বে না। ঠিক আছে, তারপর আমি এটাকে আরো একটু ডিগ ডাউন করে বের করেছি যে আমার যেই টোটাল সেলস আছে পিজা আইডি অনুযায়ী বা পিজা আর নাম অনুযায়ী আসলে সেল কিরকম হয়েছে। তারপর ফার্দার আমরা দেখার চেষ্টা করেছি আমার কি চিকেন পিজা বেশি বিক্রি হয় নাকি ক্লাসিক নাকি সুপ্রিম, কোন পিজাটা আসলে বেশি বিক্রি হয়। তারপর আমার জন্য খুবই ইম্পর্টেন্ট হচ্ছে, আমি যেহেতু একটা শপ চালাই, সেই শপে কোন সময়টাতে আমার কাস্টমারের অর্ডারটা বেশি হয়। সো ওইটার উপর বেস করে হয়তো আমার পার্ট টাইম যাদেরকে স্টাফ আমি রাখছি ওইটা ডিপেন্ড করছে, আমার ডেলিভারি ভেহিকেল অ্যাভেলেবল রাখা ওইটা হয়তো ডিপেন্ড করছে। ঠিক আছে, সো এগুলা ডিসিশন আমাকে নিতে হচ্ছে। দেন টোটাল সেলস পার ডে বা বাই ডে কিরকম হচ্ছে,
সেই ইনফরমেশন গুলো আছে। তার মানে আমি টপ লাইনে আমার যে ডেটাগুলো দেখা দরকার সেগুলো আমি অ্যাভেলেবল রাখছি, এবং পরে ফার্দার আরো অ্যানালাইসিসের জন্য আমি ড্যাশবোর্ডে আরো কিছু তথ্য নিয়ে এসেছি, যে তথ্যগুলো আমাকে ফার্দার আরো ইনফরমেশন দিচ্ছে, বা আমি আরো ফোকাসড হতে পারছি আমার বিজনেসের দিকে। যে যেমন আমি দেখতে পাচ্ছি যে কোন পিজাটা বেশি বিক্রি হচ্ছে, কোন পিজার টাইপটা বেশি বিক্রি হচ্ছে, কোন সময়টা আমার ক্রাউড বেশি থাকে বা অর্ডার বেশি থাকে। হ্যাঁ, সো এই ইনফরমেশন গুলো আমাকে ফার্দার বিজনেস ডিসিশন নিতে হেল্প করবে। যেমন আমি যদি জানি যে আমার কোন পিজা টাইপটা বেশি বিক্রি হয়, আমি হয়তো ওইটা র মেটেরিয়ালটা আগে পারচেজ করে রাখবো, বা এরকম ভাবে পারচেজ করে রাখবো যেন আমি ইকোনমিজ অফ স্কেলে পৌঁছাতে পারি। আমার বাল্ক যদি আমি পারচেজ করি র মেটেরিয়াল, তাহলে হয়তো আমার কস্টটা কম পড়বে, তার মানে বিজনেসে আমি আমার প্রফিটটা বেশি করতে পারবো। ঠিক আছে, সো এই ডিসিশন গুলা কিন্তু আমি তখন নিতে পারবো। রাইট, সো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস যে কেপিআই গুলো আমার ডিফাইন করতে হবে। দেন সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আমরা ড্যাশবোর্ড তৈরি করার ক্ষেত্রে, যেমন আমি হয়তো কাজ করতে করতে ড্যাশবোর্ডের ক্লাস করাতে করাতে অনেক এক্সপার্ট হয়ে গেছি, যে কারণে আমি হয়তো আগেই ধরেন এক্সেলে ড্র করা শুরু করি যে আমার ড্যাশবোর্ডটা কিরকম হবে, ড্যাশবোর্ডের এলিমেন্ট গুলো আমি ফিট করা শুরু করি আমার ড্যাশবোর্ডে। বাট ইফ ইউ আর স্টার্টার, হ্যাঁ, আপনি একদম ফ্রেশ স্টার্ট করছেন এই ড্যাশবোর্ড তৈরি করা, তাহলে আপনার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে প্রথমে পেন পেপার নিবেন। ঠিক আছে, পেন পেপার নিয়ে আপনি একটা সাদা কাগজে ড্র করবেন যে আপনি আসলে ড্যাশবোর্ডে কোন জায়গায় আপনার কি ইন্ডিকেটরস গুলা দেখতে চাচ্ছেন। তারপর ফার্দার আপনি ওই কি ইন্ডিকেটরস গুলাকে ডিক ডাউন করে আর কি কি ইনফরমেশন আপনি দেখতে চাচ্ছেন। ওটাই কোনো চার্ট হবে, ওর নন চার্ট এলিমেন্ট হবে, আপনি কি ওটা পিভট টেবিলের মাধ্যমে দেখাবেন, প্লাস হচ্ছে আপনার যেই ফিল্টার্স গুলো আছে বা যে বাটনস গুলো আছে যেটা আপনার পুরো ড্যাশবোর্ডকে কন্ট্রোল করবে, ওইটার অবস্থান কোন জায়গায় হবে। ঠিক আছে, সো আমরা ড্যাশবোর্ড করার সময় আপনাদেরকে এই জিনিসগুলো সম্পর্কে একটা ধারণা দিব, সো দ্যাট আপনি বুঝতে পারেন যে ভিজুয়ালাইজেশনটা প্রপার রাখার জন্য অ্যালাইনমেন্টটা কিভাবে সেট করতে হবে ড্যাশবোর্ডে। ঠিক আছে, অবশ্যই এটা ইম্পর্টেন্ট যে রাইট ভিজুয়াল তৈরি করা। এখন আমি ধরেন এমন একটা ডেটা নিয়ে কাজ করছি যে ডেটাটা আসলে আমার কলাম চার্টে দেখানো দরকার, কিন্তু ওটা যদি আমি পাই চার্টে দেখাই, ওটা কিন্তু আসলে আমার জন্য মিনিং ক্রিয়েট করবে না। সো আপনাকে ডিসাইড করতে হবে আপনি যে ডেটাগুলা দেখাবেন সেই ডেটাগুলো আসলে কিভাবে ভিজুয়ালাইজ করলে অ্যাপ্রোপ্রিয়েট মিনিং ক্রিয়েট করবে এবং ইউজার সহজেই ধরতে পারবে। বলা হয় যে এই ভিজুয়ালাইজেশনটা আসলে 10 সেকেন্ডের মধ্যে আমরা ইন্টারপ্রিট করতে না পারবো, সেটা আসলে রাইট ভিজুয়াল না। ঠিক আছে, সো এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন। আর ইন্টারঅ্যাক্টিভ হওয়াটা গুরুত্বপূর্ণ। যেমন আমরা যে ড্যাশবোর্ডটা আজকে তৈরি করব আর কিছুক্ষণের মধ্যে, ওই ড্যাশবোর্ডটার জন্য আমরা ইউজ করব পিভট টেবল। পিভট টেবলটা কেন ইউজ করব? পিভট টেবল হচ্ছে একটা রিপোর্টিং টুল, এক্সেলে অ্যাভেলেবল আছে, এন্ড ইটস হাইলি ইন্টারঅ্যাক্টিভ। আপনার ধরেন যে ফিল্টারটা আমরা ইউজ করব, ওই ফিল্টারের বাটনগুলোতে আমরা ক্লিক করা মাত্রই কিন্তু এটার ভিজুয়ালাইজেশনটা চেঞ্জ হবে। সো এটা আমার জন্য একটা প্লাস পয়েন্ট যে আমি কোনো একটা বাটন প্রেস করলেই সাথে সাথে আমার ড্যাশবোর্ডের চিত্র পরিবর্তন হয়ে যাচ্ছে। আমি আরো স্পেসিফিক ড্রিল ডাউন করতে পারছি আমার ডেটাতে, যেটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সো ডিজাইন ফর রিডেবিলিটি এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনি যখন তৈরি করবেন ড্যাশবোর্ডে, আপনি যদি ব্ল্যাক একটা ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক লেখা দেন, ওইটা কিন্তু কেউ পড়তে পারবে না। সো আপনাকে মানে খুব সুচিন্তিত ভাবে আপনার ভিজুয়ালাইজেশন গুলো সেট করতে হবে। এক, এটার অ্যাস্থেটিক আসপেক্ট চিন্তা করতে হবে যেন দেখতে এটা সুন্দর লাগে, এবং পাশাপাশি এটা রিডেবিলিটি, যে আপনি কিভাবে ব্যাকগ্রাউন্ডটা ইউজ করছেন, আপনি কোন কালারের ফন্ট ইউজ করছেন। যেমন রেড যদি আমরা ইউজ করি, রেডটা কি আপনার ব্র্যান্ডের কালার, না রেডটা আপনি নেগেটিভিটির জন্য ইউজ করছেন। সো এটা আপনাকে কনসিয়াস থাকতে হবে। কনসিয়াস থেকে আপনি ওই ফন্টটা চুজ করবেন, ফন্টের কালারটা চুজ করবেন, সো দ্যাট
আমরা খুব সহজেই ভিজুয়ালাইজেশন গুলো রিড করতে পারি। হ্যাঁ, এবং অটোমেশনের পার্টটা হয়তো আমরা আজকে দেখবো না, কারণ এই অটোমেশনটা সাধারণত আমি আমার ড্যাশবোর্ড ক্লাসে যে জিনিসটা করি সেই জায়গায় আমরা পাওয়ার কোয়েরি ইউজ করি, পাওয়ার পিভট ইউজ করি, হ্যাঁ, ড্যাক্স ইউজ করি। সো ওই ক্ষেত্রে যেটা হয় যে আমরা অনেক অটোমেট করতে পারি, ঠিক আছে, জিনিসগুলাকে একদম ফুললি অটোমেটেড ড্যাশবোর্ড আমরা তৈরি করতে পারি। কিন্তু আমরা এদিকে যেটা দেখবো সেটা হচ্ছে সেমি অটোমেটেড। ওকে, ইন দ্য মিন ওয়াইল আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আনমিউট করে আমার মনে হয় প্রশ্ন করতে পারবেন, আনমিউট করে প্রশ্ন করবেন অর চ্যাট বক্সে লিখবেন, সো দ্যাট আই ক্যান সি অ্যান্ড আই ক্যান গেট ব্যাক টু ইউ ইন দ্য রাইট টাইম। এবং আমরা রিয়েল লাইফে যেটা করি যে কাউকে দিয়ে, আমি তো তৈরি করেছি, আমি আরেকজনকে দিয়ে টেস্ট করালাম যে ভাই দেখেন যে আপনি যে ইনফরমেশনটা দরকার সেটা কি এদিকে পাচ্ছেন কিনা, আপনি যে ফিল্টারটা ইউজ করছেন এই ফিল্টারটা ঠিকভাবে কাজ করছে কিনা। হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট। এবং আজকে আমি যেটা করেছি যে আমার ডেটাকে প্রোটেক্ট করার চেষ্টা করেছি, ফাইলটাকে প্রোটেক্ট করার চেষ্টা করেছি। এছাড়াও এক্সেলে কিন্তু আপনি ওয়ার্কশিট প্রোটেক্ট করতে পারেন, আপনি একটা রেঞ্জকে প্রোটেক্ট করতে পারেন। সো আপনার ডেটাকে প্রোটেক্ট করা আপনার দায়িত্ব, যেন এমন কোনো জায়গায় আপনি যাকে রিড করতে দিচ্ছেন বা আপনার টিম মেম্বারকে যখন আপনি ড্যাশবোর্ডটা শেয়ার করছেন, ও যেন এমন কোনো জায়গায় এডিট করে না ফেলে যেটা পরবর্তীতে ডেটাকে একটা মিসলিডিং পর্যায়ে নিয়ে যায়, ডেটাতে এরর সৃষ্টি করে। ঠিক আছে, সো আপনার ডেটাটা প্রোটেক্ট করা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আর এখন আমরা যেটা করি বিভিন্ন অর্গানাইজেশনে মাইক্রোসফট 365 ইউজ হয়, ওইটার সাথে শেয়ার পয়েন্ট পাওয়া যায়, ওয়ান ড্রাইভ পাওয়া যায়। সো আমরা কোলাবোরেটিভ ওয়েতে কাজ করার জন্য শেয়ার পয়েন্ট বা ওয়ান ড্রাইভের ফ্যাসিলিটিস গুলো ইউজ করি। সো ওই জায়গায় খুবই খুবই সতর্ক থাকতে হবে আপনাদেরকে। ওই জায়গায় শীট প্রোটেকশন দেয়া, ওই জায়গায় রেঞ্জ প্রোটেক্ট করা, সো দ্যাট আপনার ইম্পর্টেন্ট জায়গাগুলো যেন এডিটেবল না থাকে। যে যে জায়গায় আপনি এডিট পারমিশন দিচ্ছেন ইউজারকে, শুধুমাত্র যেন ওই ওই জায়গাগুলোতেই সে এডিট করতে পারে, এই জায়গাগুলা আপনাকে সতর্ক থাকতে হবে। তাহলেই আপনি প্রপারলি ড্যাশবোর্ডের যে ফ্যাসিলিটিস গুলা সেগুলো ইউজ করতে পারবেন। এন্ড ইটস ট্রু ফর এনি কাইন্ড অফ রিপোর্টিং। হ্যাঁ, আপনি যে রিপোর্টই তৈরি করেন না কেন সবগুলোর ক্ষেত্রে এই প্রোটেকশনের কথাটা আপনাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, সো আমরা আসলে চলে যাই যে একটা ড্যাশবোর্ড প্রিপারেশন। আমি খুব বেশি এলিমেন্ট দেখাবো না আপনাদেরকে, এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড এরিয়া। সো আমি এদিকে একটা পিজার ছবি দিয়েছি, এই পিজার ছবিটা আমি ডাউনলোড করেছি এক্সেল এর ভিতর থেকেই। আমি কি করেছি আমি জাস্ট আপনাদেরকে দেখাই, একটা ব্ল্যাঙ্ক ওয়ার্কশিট। আমি যেটা করি ভিউতে যাই, ভিউতে যে আমি গ্রিড লাইনটা তুলে দিই, গ্রিড লাইনটা তুলে দিলে এটা একটা সাদা ক্যানভাসের মতো হয়ে যায়। সো আমি ক্যানভাসে আমার রং তুলি দিয়ে যেইভাবে আঁকা দরকার ঠিক সেইভাবে আঁকি। সো আমি ইনসার্টে যে আমি যদি ইলাস্ট্রেশনে যাই, পিকচারে যাই, পিকচারে প্লেস ওভার সেলস আমি মাইক্রোসফট 365 ইউজ করছি, যে কারণে আমার প্লেস ইন সেল, প্লেস ওভার সেল দুইটা অপশন আছে। সো আমি স্টক ইমেজেসে যাব, স্টক ইমেজেসে যে দেন আমি জাস্ট টাইপ করেছি পিৎজা। ওকে, সো আপনারা কি স্টক ইমেজের যে ডায়লগ বক্স সেটা দেখতে পাচ্ছেন? জাস্ট চেক আপনারা দেখতে পাচ্ছেন কিনা। ওকে, দেখতে পাচ্ছেন না, গ্রেট। সো আমি ফুল স্ক্রিন শেয়ার করি, তাহলে আপনারা দেখতে পাবেন। ওকে, এন্টায়ার স্ক্রিন। এখন আশা রাখি দেখতে পাবেন। সো পিকচার্স, প্লেস ওভার সেলস, ওই জায়গায় যে স্টক ইমেজ, ওকে, স্টক ইমেজ সিলেক্ট করলাম। স্টক ইমেজ সিলেক্ট করার পরে দেন সে ডায়লগ বক্সটা নিয়ে আসলো, ডায়লগ বক্সটার মধ্যে আমি জাস্ট পিৎজা লিখেছি। হ্যাঁ, পিৎজা লেখার পর যেই আমার চিত্রটা পছন্দ সেটা আমি সিলেক্ট করে ইনসার্ট করে দিয়েছি। ইনসার্ট করার পর সেইটা ডাউনলোড করবে, ডাউনলোড করে দেন সে আমাকে
এই জায়গায় প্লেস করে দিবে। সো ডাউনলোড হতে একটু সময় নেয় স্বাভাবিকভাবে। যদি পিকচারের সাইজটা একটু বড় হয়, আমি আপনাদেরকে যে ফাইলটা পাঠিয়েছি ওইটা অলমোস্ট 6 মেগাবাইট। সো এরকম ভাবে ডাউনলোড হবে। আমি জাস্ট ডাউনলোড করছি না, যেহেতু একটু সময় লাগছে, আমি ক্যান্সেল করে দিলাম। ডাউনলোড করার পর এরকম ভাবে ছবিটা আসে, তারপর ছবিটা আমি আমার প্রয়োজন অনুযায়ী ফিট করে নিয়েছি। এখন সেই ফর ইনস্ট্যান্স আমি দেখতে চাচ্ছি যে আমার কতটুকু রেভিনিউ হয়েছে বিজনেসে, এবং আমি যদি আমার ড্যাশবোর্ডের যে ডেটা আছে সেই ডেটাটাতে ফিরে যাই, ডেটাতে দেখবো এই জায়গায় রেভিনিউ নামে কোনো ইনফরমেশন কিন্তু অ্যাভেলেবল নেই। তার মানে আমাকে এই জায়গায় রেভিনিউটা ক্যালকুলেট করে নিয়ে আসতে হবে। আপনাদেরকে জিজ্ঞেস করি, আমাকে আপনারা কি বলতে পারবেন যে রেভিনিউ বের করার সূত্রটা কি হতে পারে? জাস্ট বাই সিইং দ্য ডেটা। আমার এই জায়গায় ডেটা অ্যাভেলেবল আছে, আপনি বলেন যে এই ডেটা দেখে কি হতে পারে আমার রেভিনিউ বের করার সূত্র? এনি গেসেস? রেভিনিউ কিভাবে বের করা যায়? এদিকে যে ইনফরমেশন আছে ওটার ভিত্তিতে। ফ্যান্টাস্টিক। প্রাইস মাল্টিপ্লাইড বাই কোয়ান্টিটি, রাইট? ওকে, সো এটা আমরা বের করব। এটা বের করার আগে আমি একটা ছোট্ট টোটকা দেই আপনাদেরকে। হ্যাঁ, আমি টোটকা বলি টিপসকে। সো টোটকাটা হচ্ছে এইরকম যে আমাদের এদিকে তো আমরা ডেটাকে একটা প্লেন এন্ড সিম্পল রেঞ্জে দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা মাইক্রোসফট এক্সেলে রেঞ্জ আকারে আছে। সো আপনারা যখন ডেটা নিয়ে কাজ করবেন, ডেটা স্টোর করার সবচেয়ে ইফেক্টিভ উপায় হচ্ছে সেটাকে মাইক্রোসফট এক্সেল টেবিলে স্টোর করা। সো আমার যে ডেটা আছে এদিকে প্রায় 48,620টা রোতে ডেটা আছে। সো এতগুলা ডেটা আমি যদি টেবিলে কনভার্ট করে ফেলি, পরবর্তীতে হয়তো আমার আরো ডেটা আসবে, সেই ডেটাগুলাকে আপডেট করা, আমার ড্যাশবোর্ডে নিয়ে আসাটা আরো ইজি হয়ে যাবে। ওকে, সো যখনই আপনারা ডেটা স্টোর করবেন ওটা টেবিলে স্টোর করবেন। সো টেবিলে কনভার্ট করার জন্য শর্টকাট কি হচ্ছে, কন্ট্রোল, সরি উপরে লিখি আমি, কন্ট্রোল এবং টি একসাথে প্রেস করবেন। ঠিক আছে, ডেটার যে কোনো জায়গায় রেখে কন্ট্রোল টি একসাথে প্রেস করবেন, তাহলে ক্রিয়েট টেবিল ডায়লগ বক্স আসবে, ওকে করবেন, এটা টেবিলে কনভার্ট হয়ে যাবে। আমি জাস্ট টেবিল ডিজাইনে যে এটাকে আমার নো ফরম্যাট অপশনে নিয়ে আসি, যেন আমার ফরম্যাটটা অ্যাভেলেবল থাকে। ওকে, সো এখন আমি যেটা করব, আমি যেটা একজন বলেছেন যে রেভিনিউ বের করার উপায় হচ্ছে প্রাইস মাল্টিপ্লাইড বাই কোয়ান্টিটি, রাইট? সো আমি আমার রেভিনিউ বের করে ফেললাম, মাই রেভিনিউ। ওকে, সো আরেকভাবে আমি দেখতে চাই যে ইয়ারলি এবং মান্থলি আমার সেলস পারফরমেন্স কেমন, সেই ইনফরমেশনটা আমি দেখতে চাই। সো সেটার জন্য আমাকে কি করতে হবে, এই যে ডেট গুলা দেয়া আছে এই ডেট থেকে আমাকে মান্থ এবং ইয়ারটা বের করতে হবে, রাইট? সো এদিকে আপাতত শুধুমাত্র একটা ইয়ারের ডেটাই অ্যাভেলেবল আছে, সেটা হচ্ছে 2015, রাইট? সো আমার জন্য ইয়ার হয়তো খুব বেশি ফ্যাক্টর না, বাট আমি পরবর্তীতে যেন ডেটা আসলে সেটা অ্যাকোমোডেট করা যায়, এই জন্য আমি ইয়ারের একটা ফর্মুলা দিয়ে শুধুমাত্র ইয়ারের ভ্যালুটাকে বের করে রাখতেছি। সো ইয়ার নামে একটা ফাংশন আছে, ইয়ার ফাংশনটা ইউজ করে আমি শুধু ইয়ার গুলা বের করে নিলাম। এখন আমার দরকার মান্থ। সো আমি মান্থ লিখলাম, মান্থ লিখে টেক্সট নামে একটা ফাংশন আছে, টেক্সট লিখে আমি ডেটটাকে সিলেক্ট করব এবং বলে দিব যে মান্থের অ্যাব্রিভিয়েটেড ফর্মটা আমাকে যেন দেয়। ট্রিপল এম মানে হচ্ছে মান্থটা JAN FEB বা MAR মার্চের ক্ষেত্রে, হ্যাঁ, এরকম ভাবে সে দেখাবে। সো আমি এটা দিয়ে দিলাম, দেওয়ার পর এন্টার করলাম, সে আমাকে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত মান্থের ইনফরমেশন গুলা অ্যাব্রিভিয়েটেড ফর্মে দিয়ে দিল। নাও আই এম রেডি ফর দ্য রিপোর্ট। আমি যদি এখন মান্থলি, ইয়ারলি, হ্যাঁ, রিপোর্ট গুলা দেখতে চাই, আমি দেখতে পারবো। সো আমি এই জায়গা থেকে ছোট্ট একটা ড্যাশবোর্ড ইনফরমেশন, বা ধরে নেই আমার যদি রেভিনিউ কেপিআই হয়, রেভিনিউটা তৈরি করতে চাচ্ছি। ঠিক আছে, সো
তার আগে আমাকে যেটা করতে হবে, আমার যে টেবিলটা তৈরি করেছি টেবিলের একটা নামকরণ করতে হবে। সো এটার নাম দিলাম হচ্ছে পিৎজা। ওকে, সো দ্যাট আই ক্যান আইডেন্টিফাই যে এইটাই হচ্ছে আমার রাইট টেবিল, যে টেবিলটার থেকে আমি আমার রিপোর্টগুলো তৈরি করব। ওকে, সো পিভট টেবিল তৈরি করার ক্ষেত্রে আমরা কি করব, ইনসার্টে যাব, ইনসার্টে যে পিভট টেবিলে যাব, পিভট টেবিলে যে ফ্রম টেবিল স্ল্যাশ রেঞ্জ, আপনাদের ক্ষেত্রে হয়তো যে যে ভার্সন ইউজ করছেন ওই জায়গায় ডিরেক্টলি পিভট টেবিল তৈরি করা যায়। আমি যেহেতু 365 ইউজ করছি সেই ক্ষেত্রে আমার এই অপশনগুলো আসছে। সো টেবিল স্ল্যাশ রেঞ্জ দেওয়ার পরে সে আমাকে বলছে যে তোমার কিন্তু পিৎজা নামে একটা টেবিল আছে, সো এইটা থেকে কি তুমি তৈরি করতে চাও রিপোর্ট? আমি বলবো হ্যাঁ ওকে, এবং একটু নতুন ওয়ার্কশিটে। সো ওকে দিলে সে আমাকে নতুন একটা ওয়ার্কশিটে নিয়ে আসলো, যে এই জায়গায় আমি আমার এখন পিভট টেবিল দিয়ে রিপোর্টটা তৈরি করতে পারি। সো আমার আপাতত দরকার হচ্ছে রেভিনিউ ইনফরমেশনটা, রাইট? সো আমি কি করতে পারি, পিভট টেবিল সম্পর্কে যদি আপনাদের ধারণা থেকে থাকে, পিভট টেবিল একটা রিপোর্টিং টুল। ওই জায়গা থেকে আমি জাস্ট আমার যে রেভিনিউ ইনফরমেশনটা আছে এই রেভিনিউ ইনফরমেশনটা এই জায়গায় নিয়ে আসবো, রাইট? সো রেভিনিউ ইনফরমেশনটা এদিকে চলে আসলো, এন্ড ইটস লাইক আমি কমা সেপারেটেড করে দিলাম সো দ্যাট আই ক্যান ইজিলি রিড দ্য ফিগার। সো আমি রেভিনিউটা পেয়ে গেলাম। আমার পাশাপাশি দরকার যে আমার কত কোয়ান্টিটি আসলে সেল হয়েছে, রাইট? সো কোয়ান্টিটির জন্য আমি এই কোয়ান্টিটি ইনফরমেশনটা এদিকে নিয়ে আসতে পারি। সো আমি এই জায়গায় পেয়ে গেলাম যে আমার কত কোয়ান্টিটি সেল হয়েছে। আমি হয়তো জানতে চাইতে পারি যে আমার কতগুলা অর্ডার অর্ডার আইডি থেকে অর্ডার করা হয়েছে, রাইট? সো আমি এটা সাম অফ অর্ডার আইডি দিয়েছি, কিন্তু এটা সাম হবে না, এটা আসলে কাউন্ট হবে, রাইট? সো আমরা কি করব, ভ্যালু ফিল্ড সেটিংস এদিক থেকেও যেতে পারি, অথবা আমি এই অর্ডার আইডির এই জায়গা থেকে পিভট টেবল অ্যানালাইজ এই জায়গা থেকে ফিল্ড সেটিংস এ যেতে পারি, যে এই জায়গায় কাউন্টে চলে যেতে পারি। ওকে, সো এছাড়াও এই জায়গায় কিন্তু বিভিন্ন অপশন অ্যাভেলেবল আছে যেটা দিয়ে আপনি কাউন্ট করতে পারেন। সো আমি কাউন্ট করলাম, এদিকে অর্ডার হয়েছে 48,620, কিন্তু মানে অর্ডার আইডি ইউজ করা হয়েছে বা এতজন কাস্টমার হয়তো অর্ডার করেছে, তার মধ্যে আমার কোয়ান্টিটি ছিল 49,574টা, রাইট? সো এটা হচ্ছে আমার কতগুলো আইটেম সেল করেছি। ওকে, সো ধরে নিলাম এই তিনটে ইনফরমেশন হচ্ছে আমার কি ইনফরমেশন, যেটা আমি দেখতে চাই আমার ড্যাশবোর্ডে। সো আমি যেটা রেকমেন্ড করব, যে আপনি যখন পিভট টেবিল নিয়ে কাজ করবেন, পিভট টেবিলে যখন আপনি কোনো কিছু রেফার করবেন কোনো একটা সেলে, সে গেট পিভট ডেটা নামে একটা কি করে ফাংশন জেনারেট করে, যেটা হাইলি রিজিড একটা ফাংশন, ঠিক আছে? সো বেটার হচ্ছে আপনি যদি সেল রেফারেন্সিং ইউজ করেন, যেমন এ কলামের ফোন নাম্বার রোতে আমার ইনফরমেশনটা অ্যাভেলেবল আছে, আমি ডিরেক্ট A4 লিখে দিলে আমি যদি ড্র্যাগ করি এই ইনফরমেশন গুলো আমি হুবহু পেয়ে যাব, এবং এগুলো আমার ড্যাশবোর্ডে ইন্টিগ্রেট করতে ইজি হবে। কেন ইজি হবে, কিভাবে ইজি হবে, এই জিনিসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, সো আমরা যদি আমাদের ড্যাশবোর্ডে ফিরে যাই, এই জায়গায় ধরেন আমি একটা কি করব, আমার ড্যাশবোর্ড ক্রিয়েট করব। সো তার আগে আমি যে জিনিসটা করব, এই ড্যাশবোর্ডটাকে প্রিপেয়ার করব আমার লেআউটটা দেওয়ার জন্য। সো পিকচারের উপরে আমাকে যদি কিছু দিতে হয় তাহলে সেটা টেক্সট বক্সের মাধ্যমে দিতে হবে। তবে তার আগে আমি একটু একটা অ্যাস্থেটিক ভিউ নিয়ে আসতে চাচ্ছি, যে অ্যাস্থেটিক ভিউটা আমাকে ডেটা প্লট করার জন্য বা এটা রিড করার জন্য হেল্প করতে পারে। সো আমি শেপে যাব, শেপে যে আই উইল ইউজ দিস বক্স। ওকে, বক্সটাকে এদিকে দিয়ে দেই, দিয়ে এই বক্সটাকে এখন একটু এক্সটেন্ড করব। হ্যাঁ, ছবিটা যতটুকু আছে পুরো ছবিটার উপরে। ওকে, দেন এইটাকে আমি একটা কালার দিব, লাইক হয়তো আমার পিজার যে কালার, এইটা কালার দিলাম।
শেপ আউটলাইন, আমার আউটলাইন দরকার নেই, নো আউটলাইন করে দিলাম। এখন ওই পিজার যে ছবিটা সেটা তো দেখা যাচ্ছে না, সো সেই ফিলে যে আমি কি করব, মোর ফিল কালারসে যাব, যে আমি এটা ট্রান্সপারেন্সিটা ইনক্রিজ করে দিব, লাইক অলমোস্ট 70% যদি করে দেই, ওকে করি, আমার এটা একটা ইয়েলোইশ ভিউ আসলো, যেটা দিয়ে মানে পিজার সাথে যেন আমি রিফ্লেকশনটা ঠিক রাখতে পারি। ওকে, এখন আমাকে একটা টাইটেল দিতে হবে অবশ্যই আমার ড্যাশবোর্ডের। ওকে, সো ইলাস্ট্রেশনে যাব, শেপে যে আমি এটা ইউজ করব। সো এটাতে আমি দিলাম হচ্ছে পিৎজা সেলস, রাইট? সো পিৎজার সেলিং ইনফরমেশন আমি দেখতে চাই, এবং এটাকে আমি একটু বড়ই করি, যেহেতু এটা টাইটেল, এবং টাইটেলটাকে আপনি এই সাইডে ইউজ করতে পারেন। ওকে, পিৎজা সেলস, আমি এটা কি করব, শেপ ফিল নো ফিল করে দিব, এন্ড ফন্ট কালারটা হয়তো আমি এই কালারটা দিব, এন্ড একটু বোল্ড করে দিলে ভালো হয়, সো দ্যাট এটা বোল্ড হয়, এন্ড বর্ডারটা আপাতত এরকম থাকুক। ওকে, সো পিৎজা সেলস, নিচে ড্যাশবোর্ড দিয়ে দিই না, ড্যাশবোর্ড, সো দ্যাট এটা প্রপারলি আমি যেটা দেখাতে চাচ্ছি এটা রিফ্লেক্ট করে। সো পিৎজা সেলস ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডে আমি পিৎজা সম্পর্কে আমার হয়তো 3টা কেপিআই আছে, ওই 3টা কেপিআই আমি এই জায়গায় রিপ্রেজেন্ট করতে চাই। ওকে, সো প্রথম কেপিআইটা হচ্ছে রেভিনিউ, রাইট? সো আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে শেপ ইউজ করব, এন্ড আমি ধরলাম এদিক থেকে শুরু করছি। ওকে, সো এটাকে আমরা বলি ড্যাশবোর্ডের ভাষায় টাইলস। হ্যাঁ, টাইলস যুক্ত করে করে আমি আমার যে মেইন কেপিআই গুলো আছে সেই কেপিআই গুলাকে রিপ্রেজেন্ট করতে পারি। ওকে, अगेन এটার একটা কালার দিব। আমি এই ক্ষেত্রে যেটা করব, আই উইল গো ফর গ্রেডিয়েন্ট ফিল, এইটা ইউজ করি, এন্ড দেন কন্ট্রোল 1 দিলে এটার একটা কন্ট্রোল প্যানেল আসবে, যেটা থেকে আমি গ্রেডিয়েন্টটাকে অ্যাডজাস্ট করতে পারবো। ওকে, সো আমার যেহেতু ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে লাইক ইয়েলোইশ, সো আমি এদিকে ইয়েলো কিছু ইউজ করব, লাইক পিৎজার একটা ব্যাক, এন্ড দেন পিৎজার যে টপিংটা থাকে অনেকটা রেডিশ। ওকে, সো এরকম একটা কিছু ইউজ করব, লাইক রেডিয়াল। ওকে, সো রেডিয়ালটা দিলে এক পাশে রেড চলে গেল, এক পাশে আমার ইয়েলো ফিলটা চলে আসলো। আমি ডিরেকশন চাইলে এই জায়গায় চেঞ্জ করতে পারি। ওকে, সো এইরকম রাখি যেন মাঝখানে ইয়েলোইশটা থাকে। সো এটাকে চাইলে আমি একটু ট্রান্সপারেন্ট করে দিতে পারি, একটু জাস্ট ট্রান্সপারেন্সিটা আমি ইনক্রিজ করে দিই। ওকে, ট্রান্সপারেন্সিটা ইনক্রিজ করে দিলাম, এন্ড আমার যেই শেপ আউটলাইন আছে, আউটলাইনটা আমার আসলে দরকার নাই, সো আমি নো আউটলাইন দিয়ে দিব। এখন আমার এই জায়গায় রেভিনিউর যে ইনফরমেশনটা, সেই রেভিনিউ ইনফরমেশনটা আমি এই জায়গায় নিয়ে আসতে চাই। তো সেটা করার জন্য আমাকে কি করতে হবে, এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে ফর্মুলা বারে চলে যাব, ইকুয়াল দিয়ে আমি জাস্ট আমার যে শীটে রিপোর্টটা তৈরি করছি সেই শীটে চলে যাব, ওই জায়গায় এটাকে এন্টার করে দিব। দেখেন এই জায়গায় কিন্তু আমার রেভিনিউর যে ইনফরমেশনটা সেটা চলে এসেছে, রাইট? এন্ড এটাকে আমি এখন ইচ্ছা মতো আমার কালার কোড ইউজ করে যেভাবে থাকা দরকার ঠিক সেইভাবে নিয়ে এসেছি, এবং আপনি চাইলে এটা কিন্তু মডিফাই করতে পারেন। লাইক এটাকে আমি কি করতে পারি, এটা 8,17,860, তো সো এটাকে আমি 1000 দিয়ে ভাগ করে কে তে নিয়ে আসতে পারি, লাইক 818 কে, তাহলে এটা কিন্তু ড্যাশবোর্ডে দেখতে ভালো দেখাবে। 818 একটা শর্ট নাম্বার,
এবং এটার সাথে যদি আমি কে যুক্ত করে দেই, এখন কে যুক্ত করার জন্য কি করতে হবে, আমার এই জায়গায় যে এটাকে ব্র্যাকেট বদ্ধ করে % ইউজ করতে হবে, এটা এন্ড ইউজ করে আমি এটার সাথে কে যুক্ত করে দিব, সো দ্যাট যে কেউ বুঝে যে এটা আসলে 817,000। কিন্তু দেখেন যে আমি যখনই ইউজ করলাম তখন এটার সাথে অনেকগুলা ডেসিমাল প্লেস চলে আসলো, এবং এটাই কিন্তু সমস্যা। এবং ড্যাশবোর্ডেও আপনি যখন যাবেন, ড্যাশবোর্ডে গেলেও আপনি কিন্তু কেটা খুঁজে পাবেন না, আপনি ডেসিমাল প্লেসেস গুলা দেখবেন। সো এইটাকে রেস্ট্রিক্ট করার জন্য আবার আমরা যেই ফাংশনটা ইউজ করি সেটা হচ্ছে টেক্সট ফাংশন। ওকে, সো আমি টেক্সট ফাংশনটা ইউজ করব। টেক্সট ফাংশনটা ইউজ করে তাকে বলে দিব ভ্যালু হচ্ছে এইটা, এবং তুমি এটাকে রেস্ট্রিক্টেড রাখবা হচ্ছে 0-তে। ওকে, 0-র আগে এবং পরে আবার ডাবল কোর্স দিয়ে দিতে হবে, তাহলে এটা প্রপারলি 818 কে এবং আমার ড্যাশবোর্ডেও কিন্তু সুন্দরভাবে দেখাবে। আপনি চাইলে এটার ফন্ট চেঞ্জ করতে পারেন, বা যেই ধরনের মডিফিকেশন দরকার সেটা আপনি করতে পারেন। ওকে, সো এটা যে রেভিনিউ, এটার অবশ্যই একটা টাইটেল দিতে হবে। আমি কি করতে পারি, সেই পেজে জাস্ট একটা টেক্সট বক্স এই জায়গায় অ্যাড করে দিতে পারি, রাইট? সো রেভিনিউ, আপনি যেটা করবেন সেই ফরম্যাটে যে সেই ফিল নো ফিল করে দিবেন, শেপ আউটলাইন নো আউটলাইন, এন্ড ফন্টটা হয়তো আমি হোয়াইট দেওয়াটা বেটার, বোল্ড করে দিলাম। ওকে, সো আমি রেভিনিউটা পেয়ে গেলাম। এখন আমার দরকার হচ্ছে বাকি যেই দুইটা অর্ডার, হয়তো কাস্টমার নাম্বার, এটা ধরে নিলাম যে এটা কাস্টমার নাম্বার, আর এটা হচ্ছে আমার কাস্টমার কতগুলো অর্ডার করেছে। ওকে, সো যেহেতু আমার অর্ডার আইডি গুলা ইউনিক, এটা আমি কাস্টমার নাম্বার ধরে নিলাম আর কি। হ্যাঁ, সো এটা হবে কাস্টমার নাম্বার। এখন আমার ওইটা ছিল হচ্ছে A6-এ, এখন এটা আছে B6-এ। আমি যদি আমার ড্যাশবোর্ডে যে এটা হচ্ছে টোটকা, হ্যাঁ, A6 থেকে এটাকে B6 করে দেন, তাহলেই কিন্তু আপনার কাজ হয়ে গেল, রাইট? তারপর কি করবেন, যেহেতু ফরম্যাটিংটা চেঞ্জ হয়ে গেছে, আপনি জাস্ট এটাকে সিলেক্ট করে ব্রাশে যে এটার উপর ব্রাশ করে দিবেন, তাহলে এটা রাইট নাম্বারটা চলে আসবে, রাইট? এখন আমার থার্ড যে কেপিআই সেটা আমি সেট করব, এবং এটাও জাস্ট ড্র্যাগ করে এই জায়গায় নিয়ে গেলাম, নিয়ে যে এখন কি করব, এই জায়গায় বি এর জায়গায় দিয়ে দিব সি, তাহলে আমার এটা চলে আসবে অর্ডার কোয়ান্টিটি, রাইট? টোটাল অর্ডারস, আমি এটা বলতে পারি টোটাল অর্ডার, রাইট? তো আমি আপাতত আমার যে কেপিআই গুলো, সেই কেপিআই গুলো এদিকে নিয়ে আসতে পারলাম। এখন আমার জন্য যেটা দরকার, একটা ফিল্টার দরকার, যে আমি 12 মাসের পারফরমেন্স দেখবো, ঠিক না? সো আমি আমার রিপোর্ট এরিয়াতে যাব, রিপোর্ট এরিয়াতে পিভট টেবিলে যাব। পিভট টেবিলে যে আপনি পিভট টেবিল অ্যানালাইজে যে যদি ইনসার্ট স্লাইসার এই অপশনটাতে যান, তাহলে আপনাকে সে আপনার যতগুলা কলাম অ্যাভেলেবল আছে সেই কলামের একটা লিস্ট প্রোভাইড করবে। স্লাইসারটা হচ্ছে অনেকটা ফিল্টারের মতো, যেটা দিয়ে আপনি ডেটা ফিল্টার করে করে ইনফরমেশন গুলো দেখতে পারবেন। সো আমি চাচ্ছি মান্থের যে ফিল্টারটা সেটা এনাবল করতে আপাতত। ওকে করলাম, ওকে করার পর সে আমাকে মান্থের ফিল্টারটা দিয়ে দিল। এটাকে জাস্ট কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিলাম, কাট করে এই জায়গায় পেস্ট করে দিলাম। ওকে, নাও এই জায়গায় আমার ফিল্টারটা অ্যাভেলেবল আছে, এবং এই ফিল্টারটাকে আমি নাইসলি প্লেস করার চেষ্টা করব। হ্যাঁ, সো এইটাকে কি করব, আমি স্লাইসারে যাব, স্লাইসার অপশনটাতে যে এটা যেহেতু 12 মাস, 12টা কলামে নিয়ে আসবো। ওকে, এন্ড ইউ সি যে এটা 12টা বাটনের মতো হয়ে গেছে, রাইট? ওকে, এখন আপনি চাইলে এই যে স্লাইসারটা আছে, এই স্লাইসারকে আবার ফার্দার মডিফাই করতে পারেন। কিভাবে? স্লাইসারে যে আপনি যে কোনো স্লাইসারের
যে স্টাইলগুলো আছে স্টাইলগুলো থেকে যে কোনো একটা চুজ করতে পারেন, চুজ করে রাইট ক্লিক করে ডুপ্লিকেট একটা ভার্সন তৈরি করতে পারেন। এটা দিলেন হচ্ছে পিৎজা স্লাইসার। ওকে, তার মানে আপনার পিৎজা কোম্পানির জন্য আপনি এই স্লাইসারটা তৈরি করছেন। সো হোল স্লাইসারটা আমি চাচ্ছি যে কালারটা হোক এই রকম। ওকে, কারণ এটা হচ্ছে আমার ব্র্যান্ডের কালার, রাইট? আমি এটা চুজ করে দিলাম হোল স্লাইসারের জন্য। হেডারের দরকার নাই আমার। আমি সিলেক্টেড আইটেম উইথ ডেটা এইটাকে করতে চাই হচ্ছে লাইক রেড। সিলেক্টেড আইটেম যেগুলো থাকবে, ফন্টটা থাকবে হচ্ছে বোল্ড এবং হোয়াইট। ওকে, আপাতত ধরলাম যে আমরা এই মডিফিকেশন গুলাই করলাম। এখন ওকে করার পরে যেটা হয়েছে, আমার এই কাস্টম স্লাইসারটা তৈরি হয়ে গেছে এবং এটার নাম হচ্ছে পিৎজা স্লাইসার। আমি যদি ক্লিক করি, এটা কিন্তু দেখেন কমপ্লিটলি ট্রান্সফর্ম হয়ে গেছে, রাইট? সো আমার যেই কালার কোড, ব্র্যান্ডের যে কালার, সেই কালার অনুযায়ী কিন্তু আমি স্লাইসারটাকে মডিফাই করে ফেলেছি। এখন যেটা করতে হবে যে এই মান্থ, আমি তো জানি এগুলো মান্থের নাম, সো আমি মান্থের যে টাইটেলটা এটা আমি রাখতে চাচ্ছি না, কারণ এটা আমার ভিজুয়ালাইজেশনকে ডিস্ট্র্যাক্ট করছে। তো আমি কি করব, আবার স্লাইসার সেটিংসে যাব, সেটিংসে যে ডিসপ্লে হেডার এই অপশনটাকে তুলে দিব। ওকে, দেন ওকে করলে সে পারফেক্টলি বাটনের মতো হয়ে যাবে। ওকে, সো এটা হচ্ছে আপনার কন্ট্রোল প্যানেল। আপনি যদি এই জায়গায় জানুয়ারি সিলেক্ট করেন, জানুয়ারি ইনফরমেশন আসবে। ফেব্রুয়ারি সিলেক্ট করলে ফেব্রুয়ারি, মার্চ সিলেক্ট করলে মার্চ, অগাস্ট সিলেক্ট করলে অগাস্ট, ডিসেম্বর, দেখেন ডেটাগুলো কিন্তু ক্রমশ চেঞ্জ হচ্ছে, রাইট? সো এইটা হচ্ছে আপনার ফিল্টারের বেনিফিট। ওকে, সো রাইট ক্লিক করে ক্লিয়ার ফিল্টার যদি আপনি দেন, তাহলে আবার সবগুলা টোটাল ইয়ারে চলে আসবে। ওকে, এখন আমি চাচ্ছি যে কথার কথা, অনেক সময় আমরা যেটা করি যে ধরেন ট্রেন্ড দেখাই। হ্যাঁ, ট্রেন্ডটা দেখাই যে আমার থ্রু আউট দ্য মান্থ কিরকম সেল হয়েছে। হ্যাঁ, সো আমি চাচ্ছি যে ওই রকম থ্রু আউট দ্য ইয়ার কিরকম সেল হয়েছে ওই ইনফরমেশনটা দেখাচ্ছে। সো আমি যেটা করব, পিভট টেবল অ্যানালাইজে যে অ্যাকশনসে যাব, সিলেক্ট এন্টায়ার পিভট টেবল। ওকে, এই পিভট টেবলটা সিলেক্ট করলাম এন্ড দেন কন্ট্রোল সি কপি করে আমি এই জায়গায় পেস্ট করলাম। ওকে, সো এখন আমি যেহেতু আমার ইয়ারলি রেভিনিউ পারফরমেন্স দেখবো বাই মান্থ, একটা ট্রেন্ড দেখতে চাচ্ছি যে কোন মাসে আমি আসলে সেল বেশি করি, কোন মাসে কম করি, এই ইনফরমেশন দেখতে চাচ্ছি। সো আমি কি করব, রেভিনিউটা শুধু রাখবো এবং মান্থটাকে রো ওয়াইজ নিয়ে আসবো। সো দ্যাট, সরি, মান্থটাকে আমি আসলে কলাম ওয়াইজ নিব। হ্যাঁ, সো দ্যাট আমি পুরো বছরের ট্রেন্ডটা এরকম ভাবে দেখতে পারি। আমার গ্র্যান্ড টোটালটা দরকার নেই। সো আমি কি করব, ডিজাইনে যে গ্র্যান্ড টোটাল অফ ফর রোজ এন্ড কলামস দিয়ে দিব, আমার গ্র্যান্ড টোটাল ক্লোজ হয়ে যাবে, আমার গ্র্যান্ড টোটাল দরকার নাই। সো আমি যেটা করব, এই জায়গায় একটা মিনি চার্ট তৈরি করব এবং সেটা তৈরি করার জন্য আমি ইনসার্টে যাব। ইনসার্টে যে স্পার্ক লাইন নামে একটা অপশন আছে, সেই অপশনটাতে যাব। ওকে, সো এই জায়গায় লাইন যেই চার্টটা আছে সেটা সিলেক্ট করলাম। সে আমাকে বললো ডেটা রেঞ্জ দাও, আমি তাকে একদম জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত যা যা ডেটা আছে সবগুলো রেঞ্জ দিয়ে দিলাম। দেখেন সে আমাকে কি করলো, একটা চার্ট তৈরি করে দিল, এদিকে ক্রিয়েট করে দিল, রাইট? সো এই চার্টটা আমাকে একটা ট্রেন্ড দিচ্ছে, দেখাচ্ছে হয়তো আমি বছরের মাঝামাঝি সময়ে হয়তো আমার সেলটা ভালো থাকে, ঠিক আছে, কিন্তু শেষের দিকে বা শেষের দিকেও আমি একটা স্পাইক দেখতে পাচ্ছি হয়তো ডিসেম্বরের সময় যে বা নভেম্বরের সময় যে, হ্যাঁ, তখন হয়তো একটা সেল হয় আর মোটামুটি ভালো সেল হয় বছরের মাঝামাঝি যে, হ্যাঁ, ওইটা আমি একটু দেখতে পাচ্ছি। বাট লটস অফ আপ এন্ড ডাউন আছে। আমি যদি আরো স্পেসিফিক হতে চাই, আমি কিন্তু এটা আরো একটা চার্টে রূপান্তর করতে পারি। বাট ফর দ্য টাইম বিং আমি এই যে চার্টটা আছে, এই চার্টটা আমি আমার ড্যাশবোর্ডে নিয়ে যেতে চাই। সেটার জন্য কি টেকনিক ইউজ করতে পারি, এটা আবার একটু ডিফারেন্ট টেকনিক। সো আমি এটাকে সিলেক্টেড রেখে কন্ট্রোল সি কপি করব। কপি করার পর আমি যেটা করব,
হোমে যাব, হোমে যে পেস্টে যাব, পেস্টে যে এই লিঙ্কড পিকচার এই অপশনটাতে যাব, এবং এটা একটা লাইভ পিকচার। কিরকম দেখেন, আমি এটাকে তো একটা কালার কোড দিয়েছি। সো এই কালার কোডটা হয়তো আমার যে ড্যাশবোর্ড এরিয়া আছে এই ড্যাশবোর্ড এরিয়াতে সুটেবল হবে না। ওকে, সো আমি চাচ্ছি যে এইটাকে একটা কালার কোড দিব, স্পার্ক লাইনটার কালার হবে লাইক রেড। হ্যাঁ, সো রেড করার সাথে সাথে এটা কিন্তু রেড হয়ে গেল। ওকে, সো আপনি চাইলে এই জায়গায় হাই পয়েন্ট যুক্ত করতে পারেন, লো পয়েন্ট কখন সেল কম হয় সেটা আপনি যুক্ত করতে পারেন। ওকে, এবং মার্কার কালার গুলো আপনি ডিফাইন করে দিতে পারেন। যখন সেল ভালো হয় ওইটাকে আমি গ্রিন কালার দিয়ে ডিনোট করতে পারি, এবং যখন হয়তো সেল কম হয় ওইটাকে আমি লাইক ব্লু কালার দিয়ে হয়তো ডিনোট করতে পারি। ওকে, সো যেই যে চেঞ্জগুলো করলাম সেগুলা কিন্তু ডিরেক্টলি এই জায়গায় ইম্প্যাক্ট করেছে, এবং এই ছবিটাকে আপনি চাইলে যে কোনোভাবে মডিফাই করতে পারেন। আমি এটাকে জাস্ট কাট করলাম, কাট করে আমি আমার ড্যাশবোর্ডে চলে গেলাম, পেস্ট করলাম। সরি, কি হলো? কন্ট্রোল সি কপি, ড্যাশবোর্ডে যেয়ে এই জায়গায় পেস্ট, পেস্ট অ্যাজ লিঙ্কড পিকচার। সো আমি কপি করলাম, কপি করে ড্যাশবোর্ডে যে আমি এটাকে এই জায়গায় পেস্ট করলাম। পিকচার ফরম্যাট, পেইন্ট টু, এরকম কেন আসছে? একটু জাস্ট কন্ট্রোল সি কপি, ড্যাশবোর্ডে এই জায়গায় একটু জাস্ট আমাকে সময় দেন। এই জায়গায় কপি, ড্যাশবোর্ড, পেস্ট, পেস্ট অ্যাজ লিঙ্কড পিকচার। ওকে, সো একটু জাস্ট টেকনিক চেঞ্জ করতে হবে। যেমন এইটা কিন্তু এই জায়গায় আসলে ঠিকভাবে আসছে না, সো আমাকে এটাকে আসলে হোয়াইট করতে হবে। আমি এই জায়গায় যে স্পার্ক লাইনে যে স্পার্ক লাইন কালার এটাকে হোয়াইট করে দিব, তাহলে এটা দেখা যাবে। এবং মার্কার যে কালার, মার্কার কালারটা আমি আসলে হাই পয়েন্টের ক্ষেত্রে গ্রিন ঠিক আছে, লো পয়েন্টের ক্ষেত্রে আচ্ছা এটাও ঠিক আছে। সো আমি যেই চেঞ্জগুলো নিয়ে আসলাম এই চেঞ্জগুলো ডিরেক্টলি এই জায়গায় ইম্প্যাক্ট করছে। আপনি চাইলে পিকচার ফরম্যাটে যে পিকচার ইফেক্টসে এটাকে গ্লো করাতে পারেন। গ্লো করালে এটা যেটা হবে যে হয়তো আরো একটু ক্লিয়ার দেখা যাবে, এবং এটাকে আপনি চাইলে সাইজটা ইনক্রিজ করে দিতে পারেন, যেহেতু এটা ইয়ারলি ট্রেন্ড দেখাচ্ছে। সো ইয়ারলি রেভিনিউ ট্রেন্ড আপনি হয়তো এটা নিচে টাইটেল দিয়ে দিতে পারবেন। সো এইটা একটা টেকনিক। এই টেকনিক ইউজ করে আপনি এটাকে মিনিয়েচার চার্ট বলে, আপনি এটাকে ট্রেন্ড অ্যানালাইসিসের জন্য প্রেজেন্ট করতে পারেন। এখন যদি আপনাকে এইটা আবার ক্লিয়ার মনে না হয়, আপনি স্পার্ক লাইনে যে জাস্ট লাইনের জায়গায় এটাকে কলামে কনভার্ট করে ফেলতে পারেন, এবং এটা যখন আমি ড্যাশবোর্ডে যাব ড্যাশবোর্ডে কিন্তু এটা কলামে অলরেডি কনভার্ট হয়ে যাবে। সো আপনি চাইলে এটা লাইন চার্ট হিসেবে ইউজ করতে পারেন অথবা কলাম চার্ট হিসেবে ইউজ করতে পারেন, এবং এটা ডাইনামিক, এটা যদিও পিকচার, এটা লাইভ পিকচার। ঠিক আছে, সো আমি জাস্ট কিছু গ্লিমস দেখালাম, এবং আপনি যদি দেখেন যে আমি যেই ড্যাশবোর্ডটা তৈরি করেছি এই ড্যাশবোর্ডে কিন্তু আমার সবকিছু প্রপারলি অ্যালাইনড। হ্যাঁ, প্রপারলি অ্যালাইনড এই জায়গায়। হ্যাঁ, এবং ডেটা ভিজুয়ালাইজেশনের ক্ষেত্রে অ্যালাইনমেন্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে আপনার প্রত্যেকটা ভিজুয়াল পারফেক্টলি একটা জায়গায় আছে, অ্যালাইনড আছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এটার উপর বেস করে আপনার কিন্তু ডেটা আপডেট হবে। স্পার্ক লাইনটা আপডেট হচ্ছে বিকজ এইটার সাথে হচ্ছে আমার পিভট টেবিলটা কানেক্টেড। এখন যদি আপনি স্পার্ক লাইনের সাথে এটা কানেক্টেড না রাখতে চান, তাহলে আপনাকে কি করতে হবে, রাইট ক্লিক করে
এটাকে রিপোর্ট কানেকশনে যেতে হবে। কানেকশনে যে পিভট টেবল 2 যেটা আমরা তৈরি করেছি এটাকে জাস্ট আনটিক করে দিলে ডিসকানেক্টেড হয়ে যাবে। ওকে, সো এটার আপনার এই ডেটাকে ইম্প্যাক্ট করবে না। জাস্ট এটাকে ক্লিয়ার করে দিতে হবে। দেন মাই ড্যাশবোর্ড উড বি ওকে। সো আমি জাস্ট স্বল্প সময়ের মধ্যে চেষ্টা করলাম যে যতটুকু আপনাদেরকে ড্যাশবোর্ড সম্পর্কে ধারণা দেয়া যায়। এছাড়াও ভিজুয়ালাইজেশনের অনেকগুলা টেকনিক আছে, আমরা হয়তো এই জায়গায় হিট ম্যাপ ইউজ করতে পারতাম। আমি বেসিক যেই চার্টগুলা লাইক কলাম চার্ট, তারপর হচ্ছে ডোনাট চার্ট বা পাই চার্ট, এরিয়া চার্ট, স্ক্যাটার প্লট, হ্যাঁ এগুলা হয়তো ইউজ করিনি, বা লাইন চার্ট ইউজ করিনি এই জায়গায়। আহ, আপনারা এই যেই চার্টগুলো আছে ড্যাশবোর্ড তৈরি করার জন্য এইগুলো এক্সপ্লোর করে দেখবেন। আমি হয়তো গতানুগতিক চার্টের বাইরে আপনি কিভাবে ডেটা ভিজুয়ালাইজেশন করতে পারেন আমি ওই টেকনিকগুলা দেখানোর চেষ্টা করলাম। এইটা ধরে নিয়ে যে আপনারা ওই বেসিক চার্টিং টেকনিকগুলা জানেন, আর কিভাবে খুব সহজেই পিভট টেবিল ইউজ করে আমরা একটা ড্যাশবোর্ড তৈরি করতে পারি আমি ওই টেকনিকটা দেখালাম। এছাড়াও আমরা আইকন সেট ইউজ করি। হ্যাঁ, যারা 365 ইউজ করছেন বা 2021 ইউজ করতেছেন মাইক্রোসফট এক্সেলের, তারা আইকন সেট অ্যাভেলেবল পাবেন ইনসার্টে, যে আপনার ইলাস্ট্রেশনে গেলে আইকন অ্যাভেলেবল আছে। আইকনও আমরা আসলে ভিজুয়ালাইজেশনের জন্য ইউজ করি এবং খুবই ইফেক্টিভ একটা টুল। তারপর জিও স্পেশাল ডেটা যদি থাকে, জিও স্পেশাল ডেটা ইউজ করার জন্য আমরা ফিল্ড ম্যাপ ইউজ করি। ঠিক আছে, সো এরকম অনেক ভিজুয়ালাইজেশন টেকনিক আছে যেগুলো আমরা ড্যাশবোর্ড তৈরি করার ক্ষেত্রে ইউজ করি। আপনারা এক্সপ্লোর করবেন, এক্সপ্লোর করলে ইউ উইল গেট লটস অফ বেনিফিট ওয়াইল ক্রিয়েটিং প্রপার ড্যাশবোর্ড। আমরা এই জায়গায় ফুল ড্যাশবোর্ডটা তৈরি করলাম না, তবে আপনাদের জন্য অ্যাসাইনমেন্ট থাকবে যে আমরা এই জায়গায় যে এরকম একটা ড্যাশবোর্ড দেখছি, এই ড্যাশবোর্ডটা আপনারা একটু ট্রাই করেন যে কিভাবে তৈরি করা যায়। আমি পাশাপাশি আরেকটা সিম্পল ড্যাশবোর্ডের এদিকে এক্সাম্পল দিয়েছি, এটাও আপনি তৈরি করে নিতে পারেন। এবং ডেটাটা ইউজ করেছি আমি আসলে মেভেন অ্যানালিটিক্স নামে একটা সাইট আছে, ওদের ডেটা, এবং আমি লিঙ্কটাও দিয়ে দিয়েছি। ওই জায়গায় গেলে আরো এক্সাইটিং ডেটা আপনি অ্যাভেলেবল পাবেন। ওদের ডিজিটাল প্লেগ্রাউন্ড বলে ওরা। ওই জায়গায় অনেক ধরনের ডেটা সেট আছে, আপনারা চাইলে যারা আগ্রহী তারা এই ডেটাগুলা নিয়ে প্লে করতে পারেন। ঠিক আছে, এন্ড আমি আর এক্সটেন্ড করব না, কোয়েশ্চেন অ্যান্সারের জন্য ছেড়ে দিচ্ছি। যদি কারো প্রশ্ন থাকে অবশ্যই করবেন। আর থ্যাংক ইউ সো মাচ রূপম স্যারকে। স্যার আমরা হচ্ছে আমাদের সেলস টিম থেকে যিনি ছিলেন তাকে একটু ফ্লোর দিতে চাচ্ছিলাম ফর 2 মিনিটস, ইফ ইউ গিভ দ্য শিওর, পারমিশন। ওকে, শিওর। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। আমাদের সাথে এখানে কৌশিক ভাই আছেন। জি ভাইকে আমি একটু ফ্লোর দিয়ে দিচ্ছি। কৌশিক ভাই শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, আপনাকে ফ্লোর দিয়ে দেবো। ফ্লোর দেওয়ার জন্য। এন্ড ফার্স্ট অফ অল জি আমি হচ্ছে ধন্যবাদ জানাচ্ছি যে রুবেল স্যারকে খুব সুন্দর একটা সেশন কন্ডাক্ট করার জন্য। অ্যাকচুয়ালি হচ্ছে যারা হচ্ছে এতদিন যারা লার্নার ছিলেন তাই না, ক্লাসটা করতেছিলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর ভাবে সেশনটা আপনারা হচ্ছে আহ এখানে মনোযোগ দিয়ে করছিলেন। তো আমার নাম হচ্ছে কৌশিক, আমি ইন্টারেক্টিভ কেয়ারস এর হচ্ছে কি অ্যাকাউন্ট এক্সিকিউটিভ হিসেবে আছি। তো মূলত হচ্ছে আপনার সাথে আমি একটি আমাদের হচ্ছে ইন্টারেক্টিভ কেয়ারস এর যেহেতু বর্তমানে একটা লার্নিং সেন্টার আছে, তো ওইটার হচ্ছে একটা অফলাইন কোর্স ব্যাপারে কথা বলতে আসছিলাম, যেটা কিনা হচ্ছে আজকে যে হচ্ছে আপনারা ফ্রি ক্লাসটা করলেন মানে ওয়েবিনারটা, এটা রিলেটেড, যেটা কিনা হচ্ছে এক্সেল এর উপরে। তো আমরা ইন্টারেক্টিভ কেয়ার লার্নিং সেন্টার হচ্ছে আপনার জন্য অফলাইন একটা কোর্স আনতেছে, যেটার নাম কেনা হচ্ছে মাস্টারিং এক্সেল ফ্রম বেসিক টু অ্যাডভান্স অ্যানালাইসিস। তো এখানে মূলত যদি বলি যে এক্সেল এর বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স টপিক গুলো আমরা এখানে কভার করতে যাচ্ছিলাম। তো এখানে হচ্ছে কোর্সে যদি বলি সর্বপ্রথম যে এজ এ ইনস্ট্রাক্টর হিসেবে কে আছেন, এখানে ইনস্ট্রাক্টর হিসেবে আছেন আকসাদুর রহমান স্যার। উনি বর্তমানে হচ্ছে একজন ডেটা কনসালটেন্ট হিসেবে আছেন বিডি জবসে। তাছাড়া উনি একজন লেকচার হিসেবে আছেন বর্তমানে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। তো মূলত যদি বলি যে আমাদের এই অফলাইন যেই হচ্ছে কোর্সে আছে, এখানে কি কি বিষয়গুলি হচ্ছে আপনারা শিখতে পারবেন, সেটা হচ্ছে যদি প্রথমে বলি এক্সেল এর বেসিক থেকে, তো যেটা বললাম প্রথমে অ্যাডভান্স আমরা ফাংশন গুলি শিখবো এখানে। এর পরবর্তী হচ্ছে যে ডেটা সর্টিং বলেন, ফিল্টারিং,
এন্ড ক্লিনিং এর যে টেকনিকগুলি এগুলি শেখানো হবে। এর পাশাপাশি পিভট টেবিল এবং ড্যাশবোর্ড তৈরি করা, ডেট এন্ড টাইম ফাংশন এবং অটোমেশন টুলস কিভাবে ব্যবহার করতে হয় সেটা শিখতে পারছেন এখানে। আর যে কোনো ফরম্যাট এটাকে ক্লিন ও রিফরম্যাট করা কিভাবে করতে হয় সেটা শিখতে পারছেন। তাছাড়া প্রেজেন্টেশন ও রিপোর্টিং এর জন্য প্রফেশনাল চার্ট ডিজাইন, যেমনটা কিনা রূপম স্যার একটু আগে দেখালেন যে খুব সুন্দর ভাবে কিন্তু আমরা চাইলে এক্সেল এর মাধ্যমে আমরা চাইলে রিপোর্ট জেনারেশন করতে পারতেছি, তাই না? এছাড়া যদি চাই সেটা বিভিন্ন ধরনের আমরা অ্যানালাইসিস করে দেখাতে পারছি। ঠিক একই রকম ভাবে এখানে টেক্সট ও লজিক্যাল ফাংশন ব্যবহার করে স্মার্ট অ্যানালাইসিস কি করতে হবে সেটাও শিখতে পারছেন। আর প্র্যাকটিক্যাল প্রজেক্টের মাধ্যমে প্রেজেন্টেবল ড্যাশবোর্ড তৈরি করতে থাকছি। তো মূলত যদি বলি এটা আমাদের অফলাইন একটা কোর্স, মানে আপনার এখানে টোটাল 8টা অফলাইন ক্লাস অ্যাটেন্ড করতে পারছেন। তো প্রতিটা ক্লাস ক্লাস আপনার 2 ঘন্টা করে থাকবে ডিউরেশন। আর এখানে শুধুমাত্র যে আপনি এরকম না যে ক্লাস করবেন এখানে, ঠিক ওইরকম না। আপনি এখানে ক্লাস করার পাশাপাশি প্রজেক্ট অন রিয়েল লাইফ ডেটা নিয়েও কাজ করতে পারছেন। তাছাড়া যদি আমি বলি আমাদের ক্লাস ডিউরেশনটা নর্মালি উইকে 2 দিন হবে ক্লাসটা, প্রতি শুক্রবার এবং শনিবার। তো যারা কিনা স্টুডেন্ট বলেন বা জব হোল্ডার যারা আছে বা বিজনেস ম্যান যারা কিনা এক্সেল মধ্যে কাজ শিখতে আগ্রহী তাদের জন্য খুব একটা সুবর্ণ সুন্দর সুযোগ, যেহেতু শুক্রবার সবার মোটামুটি হলিডে থাকে। যারা কিনা জব করি আমরা তাদের অনেকের হয়তো বা আপনার শুক্র শনি অফ থাকে, সেই ক্ষেত্রে আমরা বিকাল 4টা থেকে 6টা পর্যন্ত সময়টা নির্ধারণ করেছি। তো আমি যদি বলি আমাদের লার্নিং সেন্টারটা কোথায়, সেটা ধানমন্ডিতে। তো ধানমন্ডি 2-এর এতে আমাদের লার্নিং সেন্টারটা আছে। তো এইখানে আপনাদের ক্লাসটা হবে। তো আমাদের এক্সেল এর এই অফলাইন যে কোর্সটা এটা শুরু হতে যাচ্ছে 22 আগস্ট থেকে। তো আপনারা যারা কিনা এক্সেল এর এই কোর্সটা সম্পর্কে জানতে আগ্রহী, কোর্সটা করতে আগ্রহী আছেন, কাইন্ডলি আমি আমার নাম্বারটি চ্যাট বক্সে শেয়ার করে দিয়েছি। চাইলে আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপে হোক বা ওভার দ্য ফোন কমিউনিকেশন করতে পারবেন। তাছাড়া আমাদের কোর্সের এটার উপরে যারা কিনা আজকে স্পেশালি রূপম স্যারের ক্লাসটি অ্যাটেন্ড করেছেন তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট। তো এই ক্ষেত্রে আমি রিকোয়েস্ট করবো হাসান ভাইকে আমাদের এখানে অ্যাটেন্ড ফর্মটা শেয়ার করতে। তো যারা কিনা কোর্স সম্পর্কে জানতে আগ্রহী আছেন বা কিনা কোর্স স্কলার নিতে আগ্রহী আছেন অফলাইন এসে কোর্স করার জন্য, তারা কাইন্ডলি অ্যাটেন্ড ফর্মটা ফিল আপ করে দিবেন। তাছাড়া আমাদের কোর্সের রেগুলার ফি ছিল 4000 টাকা। বাট আপনারা যারা কিনা এখানে বর্তমানে উপস্থিত আছেন এদের মধ্যে যদি কেউ ভর্তি হন সেক্ষেত্রে তাদের জন্য এটা 4000 টাকা রাখা হবে না, এর থেকে আরো কম রাখা হচ্ছে। তো ডিসকাউন্ট কুপনটা যদি নিজের অ্যাভেলেবেল করতে চান রিকোয়েস্ট করবো ফর্মটা পূরণ করে করে ফেলুন এখনই। আর অথবা আপনি চাইলে আমার সাথে হোয়াটসঅ্যাপে কমিউনিকেশন করতে পারেন। এন্ড থ্যাংক ইউ সো মাচ সবাইকে সময় দেওয়ার জন্য, এন্ড থ্যাংক ইউ সো মাচ রূপম স্যার সুন্দর সেশনের জন্য। থ্যাংক ইউ সো মাচ। ইউ আর ওয়েলকাম। থ্যাংক ইউ সো মাচ কৌশিক ভাইকে। সো স্যার এখন তাহলে আমরা আমাদের কিউএনএ সেশনটা রাখতে পারি, কারো যদি কোনো জিজ্ঞাসা থাকে। দ্য ফ্লোর ইজ ওপেন, চ্যাট বক্স ওপেন এবং মাইকও আমরা খুলে দিচ্ছি। যদি আপনারা কোনো কোশ্চেন করতে চান স্যারকে কোশ্চেন করতে পারেন, কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ। আমি স্যার মিরাজ। রেকর্ডটা কি পাবো না? রেকর্ডটা কিভাবে পাবো জানতে জি, চাচ্ছিলাম। আমি আপনাকে আপনি চ্যাটে কোশ্চেন করেছেন, আমি কোশ্চেন অ্যান্সার দিয়েছি। আপনি কাইন্ডলি ফর্মটা ফিল আপ করে ফেলবেন, আমাদের টিম থেকে আপনাকে রেকর্ডিংটা পাঠিয়ে দেওয়া হবে। থ্যাংক ইউ সো ফর্ম মাচ। ফিল আপ করেছি, একটু দেখেন জি ফর্ম ফিল আপ হয়েছে কিনা। জি, আপনি ফিল আপ করে ফেললে আমাদের এখান থেকে আমরা দেখতে পারবো, অসুবিধা নেই। আপনি এটা নিয়ে আপাতত ওয়েট হবেন না। আমরা পরবর্তী যিনি আছেন তাকে একটু ফ্লোর দিতে যাচ্ছি। মিরাজ ভাই, আপনি কোশ্চেন করতে যাচ্ছিলেন, যদি কোশ্চেনটা করতে। জি, আমি একটা কোশ্চেন করতে চাচ্ছিলাম। আমরা যে জি ড্যাশবোর্ডটা দেখছি এটা ছিল পিভট অ্যানালাইসিস, বাট এখানে যদি আমার টার্গেট, অ্যাচিভমেন্ট এন্ড ভেরিয়েশন তিনটার কম্বিনেশন থাকতো, দেন উই ক্যান ইজি টু আর অ্যাচিভমেন্ট। এটা হচ্ছে নেক্সট যদি কখনো কোনো ক্লাস হয় তাহলে সেটা পাওয়ার বিআই তে ড্যাশবোর্ড হলে বেটার হতো আমাদের জন্য। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ আপনার প্রশ্নটার জন্য। আপনি ঠিকই বলেছেন যে ডেটা ভিজুয়ালাইজেশনের জন্য আলাদা একটা অ্যাপই তৈরি করেছে মাইক্রোসফট, সেটা হচ্ছে পাওয়ার বিআই। কিন্তু সবার কাছে ধরেন পাওয়ার বিআইটা এক বোধগম্য না অনেক সময়। দ্বিতীয়ত হচ্ছে পাওয়ার বিআইতে যেমন আমরা ডেটা ক্লিনিং এর জন্য একটা টুল ইউজ করি, সেটা হচ্ছে পাওয়ার কোয়েরি। আবার ওই জায়গায় ড্যাক্স ইউজ করা হয়। সো প্রপার ভিজুয়ালাইজেশনটা নিয়ে আসতে হলে 1 ঘন্টা সময়ের মধ্যে ওইটার একটা ডেমনস্ট্রেশন ভালোভাবে দেখানোর জন্য একটু চ্যালেঞ্জিং হয়ে যায়। এইটা একটা জাস্টিফিকেশন আমি দিব। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে
এই যে আজকের যে ক্লাসটা, এই ক্লাসটার ব্যাপারে কিন্তু বলা হয়েছিল যে এটা এক্সেল এ ডেমনস্ট্রেশন দেয়া হবে। সো যে কারণে আমরা আজকে এক্সেল এই ডেমনস্ট্রেশন দিলাম। থ্যাংক ইউ। জি, আশা করি মিরাজ ভাই আপনি আপনার কোশ্চেন আনসার পেয়েছেন। একজন হ্যান্ড রেজ করেছেন টেকনো আইডি নাম দিয়ে। ভাই আপনি কাইন্ডলি কোশ্চেন করতে পারেন, অসুবিধা নেই। জি ভাই আমি তো এক্সেল বেশি একটা পারি না, তো আমি কি ক্লাসটা কন্টিনিউ করতে পারবো? আচ্ছা, এখন প্রথমত ধরেন আমরা যেই ধরনের কাজগুলা করব বা করি এক্সেলে, হ্যাঁ, সেই জন্য যে খুব অ্যাডভান্স এক্সেল জানা দরকার এরকম না, বা ড্যাশবোর্ড প্রিপারেশনের জন্য খুব অ্যাডভান্স এক্সেল জানতে হবে এইরকম কিছু না। সেটা হচ্ছে আপনি তো কোনো ক্লাস বা কোনো ট্রেনিং সেশন অ্যাটেন্ড করবেন নতুন কোনো কিছু জানার জন্যই, ঠিক না? সো আপনি জি ধরেন ভাই। পারেন না বা জানেন না, হ্যাঁ, আপনি যদি বেসিক এক্সেলের উইন্ডোটা সম্পর্কে এবং তাদের যেই বিভিন্ন ট্যাবে আপনার অপশনগুলো অ্যাভেলেবল আছে ওইটা সম্পর্কে যদি আপনি ওই অপারেটিভ নলেজটা থাকে, তাহলেই আপনি কিন্তু যে কোনো ড্যাশবোর্ড কোর্সে এনরোল করতে পারবেন। বেসিকলি যদি এটা আমার ক্লাস হয়, আমি যেটা করি যে ম্যাক্সিমাম ক্ষেত্রে পিভট টেবিল দিয়ে আপনার দেখাই যে একটা ড্যাশবোর্ড কিভাবে তৈরি করা যায়, কারণ এটা হচ্ছে এক্সেলের একদম রেকগনাইজড টুল ফর রিপোর্টিং। সো ওইটার যেই বেনিফিট ওটাও আমি দেখালাম যে স্লাইসার ইউজ করে আপনি খুব সহজেই ফিল্টার করে ফেলতে পারতেছেন ডেটা। আর বাকি আপনার এই ডেটাগুলা ড্যাশবোর্ড পর্যন্ত নিয়ে আসতে গেলে আমাদের বেশ কিছু ফাংশন ইউজ করতে হয়, যেমন আমরা ইফ ইউজ করি, এখন হয়তো ইউনিক, ফিল্টার, হ্যাঁ, সর্ট বাই, সর্ট, এই ফাংশনগুলো অ্যাভেলেবল আছে। ডাইনামিক অ্যারে ফাংশন যেগুলো বলি ওগুলো আমরা ইউজ করতে পারি। পাশাপাশি হচ্ছে আমরা অনেক সময় যেটা করি ইজ অফ প্রেজেন্টেশনের জন্য আমরা হচ্ছে অ্যাক্টিভ এক্স বাটন যেগুলো আছে, হ্যাঁ, ডেভেলপার ট্যাবে অ্যাভেলেবল, ওগুলা ইউজ করি। ঠিক আছে, সো ওগুলা আপনি যেহেতু কিছু শেখার জন্য পার্টিসিপেট করবেন, তো আপনি ওগুলো ইভেনচুয়ালি মানে ওই কোর্সের ভিতরেই শিখে যাবেন। ঠিক আছে, থ্যাংক ভাই ইউ। এক্সেলের পাসওয়ার্ডটা একটু, যে ফাইলটা শেয়ার করছেন এটার পাসওয়ার্ডটা একটু আবার একটু বলবেন? হ্যাঁ, পাসওয়ার্ডটা দিয়েছিলাম আমি শুরুর দিকেই, সেটা হচ্ছে ইয়োর পাসওয়ার্ড, সব ছোট হাতের, হ্যাঁ, আমি লিখে দিয়েছি চ্যাট বক্সে ইয়োর পাসওয়ার্ড। থ্যাংক ইউ। ওয়েলকাম। আর কারো কোনো কি প্রশ্ন আছে? জি, প্রশ্নটা করুন। হাত তুলেছেন একজন, টেকনো KJ5। আপনার কি কোনো প্রশ্ন আছে? ওকে, কারো যদি কোনো প্রশ্ন না থাকে আমার মনে হয় তাহলে আমরা শেষ করতে পারি। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে আপনারা কোশ্চেন করতে পারেন, আমরা সর্বোচ্চ একটা বা দুটো কোশ্চেন নিতে পারি। আই থিঙ্ক হ্যান্ড হ্যান্ড তো লো করে ফেললেন আর কি। আর কেউ যদি কোনো কোশ্চেন করবেন? ইমাম হোসেন ভাই। আসসালামু আলাইকুম জি ভাইয়া। জি, ওয়ালাইকুম ভাই, বলুন। আমার প্রশ্ন হচ্ছে, আজকে তো আপনাদের ফ্রি সেমিনারে অংশগ্রহণ করলাম, তবে একটু লেট হচ্ছে, কারণ হচ্ছে আমি ফার্স্ট অফ অল লিঙ্কটা পাই নাই, এরপর আপনাদের ইনবক্সে নক দেওয়ার পরে পাইছি আর কি। তো আমি আগামীকাল আপনাদের একটা ফ্রি সেশন আছে, ওই যে এটা হচ্ছে পাওয়ার বিআই এর উপর, আমি ওইটাতে অংশগ্রহণ করতে চাই। জি জি, আপনি করতে পারবেন, অসুবিধা নেই। আপনি আমাদের ইভেন্ট পেজের মাধ্যমে সেটা ব্যাপারে বিস্তারিত জানতে পারবেন। অলরেডি ইউজুম যখন দেখেছেন, তো সেটার মাধ্যমে আমাদের সাথে আপনি পরবর্তীতে কমিউনিকেট করতে পারবেন। রেজিস্ট্রেশন করে রাখেন ফর দ্য টাইম বিং, এবং আগামীকালকে যদি আপনি ইন্টারেস্টেড থাকেন ডেফিনেটলি আসতে পারবেন, সেটা জয়েন করতে পারবেন, অসুবিধা নেই। ঠিক আছে, জি। ওকে। আজকে আমাদের এই ওয়েবিনার নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে, আমরা কোশ্চেন নিতে চাচ্ছি একটা, যদি না থাকে দেন আমরা আজকে ওয়েবিনারটা এখানে শেষ করে দিব। কালকে কারো কি কোনো পাওয়ার কোশ্চেন আছে? বিআই যেটা, ওটা কি কালকে কি অফলাইনে হবে? আহ আমাকে একটু চেক করে দেখতে হবে আর কি, আপনারা যেই সেকেন্ডটার কথা বলছেন, কাইন্ডলি আমাকে একটু সময় দিবেন। এছাড়াও যদি অন্য কোনো কোশ্চেন থাকে আপনি কোশ্চেন করতে পারবেন স্যারকে, স্যার আছেন আমাদের সাথে।
জি, যিনি কোশ্চেন করেছিলেন, আমাদের আগামীকালকে পাওয়ার বিআই এর উপর একটা ওয়েবিনার আছে, সেটা হবে, এবং আমাদের এসকিউএল এর উপর একটা অফলাইন ওয়ার্কশপ আছে। তো অফলাইনেরটা আমি জানিয়ে দিয়েছি। তো আই থিংক আপনাদের কোয়েরি আমরা অ্যান্সার করতে পেরেছি। থ্যাংক ইউ স্যার। তাহলে আজকে যেহেতু আর কোনো কোশ্চেন আমরা পাচ্ছি না, হোপফুলি ম্যাটার আমরা এখানে। ইনফরমেশন আরেকবার আপডেট জি জি করে দিলে ভালো হবে কালকের যেটা ক্লাস, ওই যে পাওয়ার বিআই এর ব্যাপারেও অফলাইনে হবে কিনা জি এটা একটু আপনি ভালো করে। আপনি কাইন্ডলি হচ্ছে আপনার ইমেলটা একটু চেক করবেন। আমাদের টিম থেকে অলরেডি আইএসএম যে আমাদের টিম থেকে আপনাদেরকে ইমেলে ডিটেলস জানিয়ে দেওয়া হয়েছে। যদি তারপর আপনি কোনো ইনফরমেশন না পান, আমাদের কাস্টমার কেয়ার আপনি ইনশাআল্লাহ যোগাযোগ করলে অ্যান্সার পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ। জি স্যার, তাহলে আমরা আজকে সেশনটা এখানে এন্ড করে দিতে পারি। আপনাকে জি, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য। থ্যাংক যারা ইউ। আমাদের সাথে ছিলেন আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। এবং ইনশাআল্লাহ আমরা এরকম করে আরো ইন ফিউচার সেশন অ্যারেঞ্জ করতে পারবো। স্যার, আপনাকেও পাবো ইনশাআল্লাহ। জি এগেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা ওয়েবিনারটা এখানে শেষ করে দিচ্ছি। সকলকে আপনাদের এক্সেল, পাওয়ার বিআই, এই ডেটা অ্যানালিসিস এর যে জার্নিটা, সেটা সামনে এগিয়ে যাওয়ার জন্য শুভকামনা রইল। এবং সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।